অংশ এবার জোরে জোরে ডানে বামে মাথা নাড়ল। সেদিন যখন মাম্মাম কিচেনে পিছন গিয়ে পড়ে গেল, তুমি তো হাসনি। এতক্ষণ যাবৎ মজার পরিবেশ থাকলেও বর্তমানে সম্পূর্ণ স্থির হয়ে মুগ্ধ এক দৃষ্টিতে ছোট্ট শিশুটির উদ্দেশ্যে চেয়ে রইল আসমান এবং নিহাত। সে আপন মনেই বলে যাচ্ছে, আমি তোমাকে দেখে শিখেছি পাপ্পা। মেয়েদেরকে সম্মান করতে হয়, রক্ষা করতে হয়। তাই আমি মেয়েটাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছি। ওর জামা ময়লা হয়ে গিয়েছিল তো ধুলোয়, তাই আমার কোটটা ধার দিয়েছি। তুমি না হয় আমাকে একটা নতুন ইউনিফর্ম কিনে দিও। কিন্তু আমার মন বলছে কিনতে হবে না। দেখবে আগামীকাল ঠিকই ওটা ফিরিয়ে দেবে মেয়েটা। বিনা কারণে আসমানের নয়ন যেন সিক্ত হয়ে উঠল, জল জল করলো তা দিবাকরের রশ্মি প্রতিফলিত করে। কিছু বলতে সক্ষম হলো না সে, শুধু নিজের অংশকে আরো জড়ভাবে নিজের মাঝে আঁকড়ে ধরে তার অস্তিত্বের সুবাস প্রাণ ভরে গ্রহণ করল। নিহাত দৃশ্যটি নয়ন বিরাম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তার পিঠে হাত বুলিয়ে হাসল। Well done, Sunflower. You are going to be a great man. জবাবস্বরূপ পিতাকে প্রাণ ভরে আঁকড়ে ধরল, রাখল পূর্ণ। এই ভরসার আলিঙ্গন যেন গোটা ধরিত্রীর মাঝে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আরও একটি মমতায় ঘেরা ছায়াতল অবশ্য রয়েছে তার মায়ের কল। মেঘতির উষ্ণ ধোয়া ওটা কফির মগে চুমুক দিয়ে প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলেন বিলাল। আধ পাকা গোফের অন্তরালে আজ অধৈর্যরা তার উৎফুল্লতায় আবর্তিত হলো। আরও কয়েক চুমুক, কড়া চুমুক কফির স্বাদ আস্বাদন করে তিনি বিড়বিড় করলেন, I missed this. মোহময়ী এক ধ্বনি তুলে হাসল চারুলতা। নিজের কফিতে চুমুক দিয়ে বলল, তুমি প্রতিবারই এমন বলো। কেন বলবো না? মিস করি বলেই তো বলি। তুমি আর জামাই তো বছরের 6 মাস ফরেন ট্রিপে থাকো, আর বাকি 6 মাস চট্টগ্রাম। এদিকে যে একটা বুড়ো বাবা আছে, তার খেয়াল আছে নাকি? চারুলতার কফির মগ নামিয়ে রেখে নিজের পিতার উদ্দেশ্যেই চাইল। অবয়ব তার শক্ত সামর্থ্য, চেহারা জুড়ে কিঞ্চিৎ বয়সের রুক্ষ ছাপ এবং শুভ্র হয়ে আসা কেশরাশি ব্যতীত তার বয়স আন্দাজ কঠিনই পচে। প্রথমত ওটা ফরেন ট্রিপ না, ওটাকে বলে ওয়ার্ল্ড ট্রাভেল। দ্বিতীয়ত চট্টগ্রাম আমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি। তৃতীয়ত তুমি একটু বুড়ো মানুষ নও ড্যাড। আসমান ভাইয়ের সাথে বেরোলে তোমাকে এসে বড় ভাই হিসেবে চালিয়ে দেওয়া যাবে। হেসে ফেলেন বিলাল। হাত বাড়িয়ে নিজের মেয়ের মাথার চুল এলোমেলো করে দিতে খিলখিল করে হেসে আদরটুকু গ্রহণ করে নিল চারুলতা। আজও যেন বাচ্চাটি রয়ে গেছে কন্যা তার চোখের সামনেই। কখন হামাগুড়ি দিতে দিতে বর্তমানে সংসারী হয়ে উঠেছে তার চারুলতা। বিলাল যেন চেটুকু পান না। হাতে গোনা কিছু বছর পেরিয়েছে নিহাত এবং চারুলতার বিয়ের পূর্ণের জন্মের কয়েক মাস পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এরই মধ্য দিয়ে পরিপূর্ণ হয়ে উঠে গোটা রেমান পরিবার। বছর 3 পূর্বে রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব আসমানের উপর আপর্তিত করেন বিলাল কোম্পানির সিইও হিসেবে। বর্তমানে ছেলেটির তার ভীষণ কর্মব্যস্ত এবং দায়িত্ববানও বটে, তবে পারিবারিক কর্তব্যে সে কোনোদিনও ফাটা পড়তে দেয়নি। অভূতপূর্ব শক্তিতে সামলে গিয়েছে তা নিজের পরিবার হোক কিংবা ব্যবসা। এক্ষেত্রে চারুলতা ভীষণ সাহায্য এসেছে। বোর্ড অফ ডিরেক্টর প্রধান হিসেবে তার দায়িত্ব নিহাতি কম কিছু নয়। নিজেদের চট্টগ্রামে অ্যাপার্টমেন্টে থেকে তাকে ঢাকা প্রায়শই যাতায়াত করতেই হয় এই উদ্দেশ্যে। তবু নতুন জীবনের সঙ্গে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে উভয় রেমান সন্তান। আসমান মনোযোগী হয়েছে ব্যবসায়িক প্রতিপত্তি বিস্তৃতিতে এবং নিজের পরিবারের সঙ্গে সময় অতিবাহনে। অপরদিকে চারুলতা নিজের বিবাহিত জীবনের সুশৃঙ্খল হওয়ার বদলে মুক্ত বিহঙ্গের সঙ্গে জুড়ে পরিণত হয়েছে বাঁধনহারা চিলে। নিহাদের নিজস্ব ব্যবসা রয়েছে, বাইক রাইডিং কোম্পানির কার্যক্রম এবং এক্সক্লুসিভ শোরুমের কাজে তার তুঙ্গে। তবুও নিহাদের নিজেদের জন্য আলাদা সময় রাখতে সে কখনো কার্পণ্য করে না। জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ বদ্ধপরিকর এই দম্পতি নিজেদের উপার্জনের নির্দিষ্ট অংশ ব্যবহার করে প্রতি বছর নির্দিষ্ট কিছু দেশ ভ্রমণে যায় তারা। তাছাড়া হুটহাট বাইক নিয়ে নাইট সাফারির উদ্দেশ্যে বেরিয়ে পড়া, সারাটা দিন পায়ে পা দিয়ে ঝগড়া করা, আবার দূরে গেলে একে অপরকে ভিডিও কলে রেখে ঘুমিয়ে পড়ার মতন মুহূর্তেরও কমতি নেই
তাদের মাঝে সুখী, তারা প্রচণ্ড সুখী, যা উপলব্ধি করে বিলাল রেহমান নামক পিতার অন্তর কানায় কানে পরিপূর্ণ। ভালো কথা। তোমরা তো গতকালকেই গ্রিস থেকে ফিরেছ, তবে আজ এ বাড়িতে আসার ব্যাপারটা কেমন হলো? আগে জানোনি কেন? পিতার প্রশ্নে চারু খানিক রহস্য করে হাসলো, তারপর বললাম, ভাইয়া বলেছে। আসমান, কেন? ভাইয়া তোমাকে কিছু জানায়নি ড্যাড? বিলাল উত্তর করার পূর্বে মেঘতির ভবনে প্রবেশ ঘটল এক ঘূর্ণিপাকের। এ যেন দুর্বোধ্য দুর্বার এক বায়ুঝড়। মাতাল হাওয়ায় বেগে ছুটে আসছে এক অবাধ্য নিহাত এবং তার পেছনে পাগলা ঘোড়ার ছোটানোর ভঙ্গি রতপূর্ণ। তাদের সম্মিলিত কণ্ঠে প্রকম্পিত হলো গোটা মেঘতির। কেমনে রাখি পান্ধিয়া এই মোহনের পাখি পান্ধিয়া। তুমি যে কাছে তবু যে দূরে, কত যে দূরে ও বধুয়া। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। চাচা ভাতিজা লম্ফঝম্প সঙ্গীত কর্মসূচির উদ্দেশ্যে বাকরুদ্ধ চেয়ে থাকলেন বিলাল এবং চারুলতা। এক দীর্ঘ নিঃশ্বাস নির্গত হলো বিহঙ্গের অর্ধাঙ্গিনীর অধর বেয়ে। স্বামী তার কোনোদিনও শুধরাবে না, তা বিয়ে হলেও বা কি? 4.5 বয়সী পূর্ণের পাশে তাকে এর চাইতো বাচ্চা অনুভূতই হলো। বিলাল নিজের জামাতা এবং নাতির কার্যক্রমে বিনোদিত হলেন ভীষণ। নাতি তার ছাপাত করে তার কোলে লাফিয়ে পড়লো, পরক্ষণেই হেলতে দুলতে সঙ্গ দিল নিহাদের পাগলা কার্যক্রমে। মোড়ক যুদ্ধের পেছন ছেলের স্কুল ব্যাগ হাতে নিয়ে প্রবেশ করা আসমান এক নজর তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। জানে চাচা ভাতিজা একসাথে হলেই কোনো দিনকেই নিস্তার নেই। পূর্ণর ব্যাগটা সে সোফায় রেখে পরিধানের কোট খুলে শার্টের হাতা গুটাতে গুটাতে কিচেনে চলে এলো। ফ্রিজ খুলে আপেল এবং কলা বের করলো পূর্ণর জন্য কিছুটা ফ্রুট কাস্টার্ড করে দেয়া যাক, এমনই চিন্তা ভাবনা। চপিং বোর্ড নামিয়ে পকেট থেকে নিজের ফোনখানা বের করে দেখলো। মিসেস রেমান, মাই মুনলাইট বেশি ব্যস্ত? মেসেজগুলো সিন করা হলেও কোনো রিপ্লাই নেই। একটি ঢোক গিলে কি যেন ভাবলো আসমান, অতঃপর ডায়াল লিস্টে গিয়ে কল করলো, যথারীতি রিসিভ হলো না। অপর প্রান্ত থেকে এক যান্ত্রিক কঞ্চ জানালো, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন সে নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। ফোন কেটে দিয়েছে অনুধাবন করে কিন্তু তীর্যক হাসলো আসমান। পরক্ষণে মোবাইলটা রেখে ফলে মনোযোগ দিল। ছোট ছোট কিউব আকারে তা কেচে নিতেই খেয়াল হলো অংশ তার গুটি গুটি পায়ে কিচেনে হাজির হয়েছে। কোনো প্রকার বিরক্তির আভাস না ছড়িয়ে সে একটি স্টুলের সাহায্যে কাউন্টারের উপর চড়ে চুপটি করে বসে পিতার কাজ দেখতেই থাকলো এক মনে। আসমানও কোমল হেসে নিজের কাজ জারি রাখলো। পাপ্পা, আয়। আব্বু, হুম, ড্যাড, বলো প্রজাপতি। বাবাই, হুম, ও তো সামা। থমকালো আসমান, হাতের ছুরিখানা সাবধানে কাউন্টারে রেখে দিয়ে মুখ তুলে তাকালো। অংশ তাহার ফ্যালফ্যাল করে চেয়ে আছে, অধর জুড়ে এক চেলতে হাসির ধারা। মাথা কাজ করে তার উদ্দেশ্যে চেয়ে আসমান শুধল। এতবার এত রকম ভাবে ডাকার অর্থ? মাম্মাম ডাকে, আমিও ডাকবো। খিলখিল ধ্বনি তুল্য হাসল পূর্ণ। অমনিশার আস্তরণে তৃপ্তির মহা উত্থান ঘটিয়ে জানালো, আমি পৃথিবীর সব ভাষা শিখব পাপ্পা, শুধুমাত্র তোমাকে ডাকার জন্য। স্তম্ভিত হয়ে রইল আসমান, এক দৃষ্টি চেয়ে রইল সন্তানের দিকে। পূর্ণ বেশ কিছু ভাষা নিজে নিজে চর্চা করছে, তা তার অজ্ঞাত নয়। তবে তার উদ্দেশ্য কোনোদিনও এমন কিছুই ছিল, তা উপলব্ধিতে বেগ পোহাতেই হয়। অজান্তেই এক ঢোক গলতাকরণ করলো অমানিসা। এই ছোট্ট অংশটি জন্মের পর হতে প্রতিটি দিন তার একঝাঁক রঙিন অনুভূতিতে মোড়ানো, যেন সন্নিকটে এগিয়ে পূর্ণকে এক টানে কাউন্টারের উপর দাঁড় করলো আসমান। ছলছল নয়নে জিজ্ঞেস করলাম, এত ভালোবাসো কেন আমায়? কারণ তুমি যেমন আমার মাম্মামের চাঁদ, তেমন আমার জগতের সূর্যরশ্মি পাপ্পা। অবাধ্য অশ্রু গড়াতে দিল না আসমান। সন্তানকে নিখোঁজে চেনে তার ছোট্ট অথচ শক্তিশালী বুকে মাথা ঠেকিয়ে আগলে নিল অস্তিত্ব মাঝে। পূর্ণ পিতাকে শক্তভাবে আঁকড়ে ধরল, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করল, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি পাপ্পা। পাপ্পাও প্রজাপতিকে খুব খুব ভালোবাসে।
পিতার কাঁধে মাথা গুজে দিল পূর্ণ। বেশ কিছুক্ষণ পূর্বের ঘটনাটিও আজও ভাসল নয়নে। বেশ কিছুদিন পূর্বের ঘটনাটি আজও ভাসলো নয়নে। পার্কের মানুষগুলো পিতার অরক্ষিত চেহারায় ঠিক কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল। সমস্ত শরীরে সেদিন দুর্বার দুঃসাহসে তরঙ্গ খেলিয়ে গিয়েছিল তার। ক্রোধে উন্মুক্ত হয়েছিল গোটা অস্তিত্ব। তবুও পারিবারিক শিক্ষা তাকে যেন রুখিয়ে দিয়েছিল। তার সমগ্র জীবন জুড়ে এই পুরুষের অস্তিত্ব তাকে বিন্দুমাত্র হীনমন্য দেখতেও অন্তরে বাধে পূর্ণর। তাই তো মাত্র 4.5 জীবন জুড়ে তার উপলব্ধির কোনো কমতি নেই। আছে নিজের পিতামাতাকে জাগতিক অশুভ থেকে রক্ষা করার সুতীব্র এক বাসনা। আমি একদিন বড় হব, অনেক বড় হব পাপ্পা। সেদিন থেকে তোমাকে আর মাম্মামকে কেউ কষ্ট দিতে পারবে না, দেখো। শিশুকণ্ঠের আবেদন আসমানের বুক জুড়ে উথাল পাথাল আবেগের ঢেউ তুলল। দ্বিগুণ শক্তিতে সে আঁকড়ে ধরল অংশকে নিজের। তুমি পারবে, আমি জানি তুমি আমাদেরকে সবসময় রক্ষা করবে পূর্ণতা আমার। আপন মনে নব প্রতীকে উদ্ভাসিত পূর্ণর পিতার বিভীষিকা খচিত কপলে অধর ছুঁয়ে প্রতিফলন ঘটালো বাসনার। চপিং বোর্ডে ছুরি চালিয়ে ভাবনায় মগ্ন হলো আসমান। কিছুদিন পেছনে ফিরে গেল সে, যখন পূর্ণ আরো কিছুটা ছোট ছিল। এক নববর্ষের কাহিনী। এখানে ওখানে মাচাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই। চমকে দমকে লচকে ঢমকে ডিস্কো যে হার মানবে। মিউজিক সিস্টেমে জোর বাজনায় সমস্ত অ্যাপার্টমেন্ট যেন থরথর করে কাঁপছে। তার তালে তালে মসৃণ মেঝেতে মাইকেল জ্যাকসন স্টাইলে মুন ওয়ার্ক করার ব্যর্থ প্রচেষ্টা লিপ্ত নিহাত। বাজনার সঙ্গে একাত্মক হয়েছে তার অন্তরাত্মা। গানের সঙ্গে সঙ্গে চেঁচিয়ে সে লাফিয়ে উঠল। হে নাচ হেলে দুলে, নাচ দু হাত তুলে, ঝুমকা দে বাংলা স্টাইলে, ধিতাং ধিতাং ধিন তানা ধিতাং ধিতাং ধিন, ধিতাং ধিতাং ধিন তানা ধিতাং ধিতাং ধিন। কোন মাইফুয়া নাউজুবিল্লাহ। কণ্ঠ পরিষ্কার করার শব্দে ফিরে তাকে স্তব্ধ হয়ে গেল নিহাত। রইল তার গুরু দেবের গান অবহেলায়। বুকের ভেতর ধুমধামার তাল বাজিয়ে গেল তা। চোয়াল ছুলে পড়ল মহাবিস্ময়। মুখে হাত ছুঁয়ে প্রসারিত টানা টানা নয়নজোড়া মেলে সে নিষ্পলক তাকিয়ে থাকলো দৃশ্যপটে। ড্রয়িং রুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চারুলতা। সুগঠিত লাস্যময় অঙ্গ জুড়ে জড়ানো লাল চুকচুকে একটি শাড়ি, যার বস্ত্রপট জুড়ে খচিত সাদা হলুদাভ কাঠগোলাপের ছোঁয়া। দীঘল কালো চুলগুলো উঁচু খোপায় আবদ্ধ, যাতে সংযুক্ত তাজা বেলির গাছরা। লালচে অধরে মৃদু হাসি ফুটে সে জলজলে দৃষ্টিতে চেয়ে আছে নিহাদের দৃষ্টি। নিজের নববিবাহিতা স্ত্রী অবয়ব আপাতমস্তক পর্যবেক্ষণ করলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ক্ষুদ্র বৈশিষ্ট্যটুকু। পরক্ষণেই দৃষ্টি দ্বিগুণ প্রসারিত করে হাসল। চারুলতার উৎসাহী মুখে তাকিয়ে বলে উঠল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চারুর চেহারায় হাস্যজল থেকে আগ্রাসীতে পরিণত হলো এক লহমায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজে এগিয়ে এলো সে আক্রমণাত্মক ভঙ্গিতে। নিহাত সাহসে পিছিয়ে গেল। চারুর হুঙ্কার দিয়ে উঠল, নিজের বউকে দেখে মানুষ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে, আর তুই বেটা? কি আশ্চর্য, আপুটি রেগে গেল কেন? তুই কাছে আয়, তোকে সোহাগ করে বুঝাচ্ছি রেগেছি কেন। অট্টহাসিতে হেসে নিহাত সোফায় লাফিয়ে উঠল। চারু নাছরবান্দা, সেও চিরচেবিলে পা দিয়ে নিজেকে টেনে তুলে শটান একই চপাট বসিয়ে দিল নিহাতের পিছে। কুকিয়ে উঠল নিহাত। হ্যাঁ, পুরুষ নির্যাতন, মানবতা আজ কোথায়? শাহবাগে। দুহাতে নিহাতের গলা চেপে ধরল চারু। খিলখিল করে হাসতে থাকলো বান্দা, তাতে দাঁত চেপে ঝাঁকাতে ঝাঁকাতে রমণী হিসিস করে উঠল। কোন দুঃখে যে একটা চাঁদগাঁয়ের সাথে কবুল করেছি। আপনার 14 পুরুষের ভাগ্য আপু যে আপনি চিটাঙ্গা ফুয়া মেডিত পরিলে বুলুয়া নিজের জীবনে পেয়েছেন। আপনি বারবার আমার বাড়িতে এসে আপনাকে অপমান করে চলেন। আমি কি একবারও বলেছি আপনি একটা বইঙ্গে? কি সাহস, কি সাহস! আজ সত্যি ঘাটটা যদি না ভটকেছি। নিহাতের গলা সজোরে চেপে ধরতে কেসে উঠল নিহাত। উভয়ে ধস্তাধস্তি করে ধপাস করে পড়ল সোফার ওপর। এমনিতেই শাড়ি পরিধানের অভ্যাস কিংবা অভিজ্ঞতা কোনোটাই নেই বললেই চলে চারুর। তার উপর হুরুস্থুল তৃতীয় বিশ্বযুদ্ধ চান খেয়ে তার আঁচলখানি খসে পড়ল কাঁধ থেকে।
অভূতপূর্ব ক্ষিপ্রতায় সেটি পাকড়াও করলো নিহাত। থমকে গেল উভয়, স্থবিরভাবে ভর করলো শরীরে, উন্মুক্ত স্পন্দন নিয়ে চেয়ে রইল তারা একে অপরের দিকে। নিহাদের গলায় হাতের বাঁধন ছিলে হয়ে এলো চারু, তাতে চঞ্চলার গর্বিত পুরুষ তির্যক হাসলো। আঁচলটি মুচই করে অর্ধাঙ্গিনীর কাঁধে তুলে দিয়ে আবিষ্ট কণ্ঠে সে বিড়বিড় করল, কুল ডাউন আপু, কুল ডাউন। শাড়ি খুলে গেলে তো বেজায় সমস্যায় পড়তে হবে আমাকে। 1.5 ঘন্টা বাদের ফ্লাইট, আবার মিসটা হয়ে যায়। চকচকে বর্ণে ছেয়ে গেল চারুলতার সুদর্শন চেহারা। চিন্তা ভাবনা ছাড়াই নিহাদের গালে সরান এক থাপ্পড় ছাটিয়ে সে বসিয়ে দিল। থরফর করে উঠে বসলো, সোফা থেকে নেমে নিজের শাড়ি কুচি এবং আঁচল দুটোই ঠিকঠাক করতে দিতে থাকলো। নিহাত নিজের পাঞ্জাবির কলা চেনে চুনে হাসতে হাসতে উঠে বসে বললাম, আমি তো আপনার শাড়ি ঠিকঠাক করতে গিয়ে দেরি হওয়ার কথা বলেছিলাম। আপনি কি ভেবেছেন আপু? তোমার কল্লা। ঠোঁটে শয়তানি হাসি মেখে সোফা ছেড়ে উঠে দ্রুতই একপাশে তৈরি করে রাখা লাগেজটির হাতল ধরল নিহাত। পরক্ষণই একপাশে ঝুঁকে কোনো সতর্কতা ছাড়ের আগে গজগজ করতে থাকা চারুর হালকা ব্লাস্ট ছোঁয়া গালে চুপ করে নিজের ছোট স্পর্শ করে ক্ষীণ কঞ্চে পিপির করলাম। ইউ লুক নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এবার অত্যন্ত জুৎসে প্রশংসা আশা করেছিল চারুলতা। সেই আশাও সেগুড়ে বালি লাভ করে সে হিংস্র থাবায় নিহাতকে পাকড়াও করার আগেই বান্দা লাগেজ কোলে তুলে দিল ছোট অ্যাপার্টমেন্টের বাইরে। তীব্র হাসির সাথে বেসে এলো উৎফুল্ল স্বর, তাড়াতাড়ি আসো, না হলে শ্বশুর বাড়ির পান্তা ইলিশ মিস হয়ে যাবে। চারুলতার আগে ফুসতে ফুসতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, অতঃপর অজান্তে ঠোঁটে ফুটলো এক তৃপ্তির হাসি। মিউজিক সিস্টেম বন্ধ করলো সে, তারপর দরজা টেনে বাইরে বের হয়ে লক করে দ্রুতই অনুসরণ করলো নিহাতকে। মেঘতির চেহারায় ঠান্ডা ঠান্ডা পানির ফোঁটায় ছাপটা অনুভব করে আসমানের ঘুম পাতলা হয়ে এলো। প্রথমটায় সে চোখ খুলল না, বরং কপালে হাত ছেঁকিয়ে কম্বল বুকে টেনে নিল। দ্বিতীয় দফায় ছাপটা আসতে সে বিরক্ত ভরে মিটমিট করে তাকালো, মাথাটা কাত করে দৃশ্য অবলোকনে সে বিরক্তি রূপান্তরিত হলো মুগ্ধতায়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রোজা, সূর্যবর্ণের অর্গানজা শাড়ি এবং লাল ফ্লাওয়ার চপ ব্লাউজের পরনে। পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে সিক্ত চুলের রাশি, যা এই মুহূর্তে চিরুনিতে আলতোভাবে আশ্রয় নিচ্ছে সে। মৃদুমন্থর ছটকায় পানির ফোঁটা ছিটকে আসছে মাঝে মধ্যে। গ্রীবায় ঠেউ খেলিয়ে একটা শক্ত ঠোক গলাথকরণ করলো আসমান। কিছুতেই সহধর্মিনীর উপর থেকে নিজের দৃষ্টি ফেরাতে পারল না। তার অঙ্গ প্রত্যঙ্গ জড়ানো বস্ত্রের প্রতিটি ফাঁসে ফাঁসে বই চলো অমানুষের বেহায় দৃষ্টি। একদম নিঃশব্দে বিড়ালের ন্যায় বিছানা ছাড়লো আসমান। রোজা ততক্ষণে চিরুনি রেখে একগোছা লাল কাচের চুড়ি হাতে তুলে কবজিতে জড়াচ্ছে। অতর্কিতে তার কোমর জুড়ে জড়িয়ে গেল অমানিসার বলিষ্ঠ বাহু, টেনে নিল সন্নিকটে, একেবারে মিশিয়ে ফেললো নিজের বুকের মাঝে। স্থবির হয়ে পড়ল রোজা, চোখ তুলে তাকিয়ে আয়নায় স্বামীর প্রতিচ্ছবি লক্ষ্য করে মৃদু হাসল। তবে সেই হাসি সহসায় জীয়মান হয়ে পড়ল অমানিসার কোমল অধরের স্পর্শে। ঘাড়ের কাছ থেকে চুলের হটিয়ে আসমান অতি যত্নে নিজের স্নেহ ছুঁয়ে দিল তার গ্রীবার পাশে। পরক্ষণেই সামান্য উপরে কানের লতিতে রোজা সামান্য শিউরে উঠল, লাজুক হেসে ফিসফিস করল, শুভ নববর্ষ চাঁদ। আসমানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই, সে ব্যস্ত নিজের কাছে। রোজার আঙুলের ফাঁকে ফাঁকে জড়িয়ে গেল তার লম্বাটে আঙুলগুলো, চেপে বসলো উদরে উপর। মুখ গুজল সে রমণীর চুলরাশির মাঝে, দীর্ঘ প্রশ্বাস টেনে নিল। অস্বস্তিতে জড়ানো সুবাসটুকু। রোজা খানিক শব্দ করে হাসলো এবার। আসমান ছাড়ো, এত আদর ঝরে পড়ছে কেন আজ? সকাল সকাল শাড়ি চুড়ি পরে সেজে গুজে ভেজা চুলের পানিতে স্বামীর ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করছো আদর ঝরে পড়েছে কেন? এত রোমান্টিকতা? আমি ততটা রোমান্টিক নই যতটা তুমি মনে করো। ফিসফিস করে পুনরায় রোজার কাঁধে নিজের অধর ছুঁয়ে দিতে শুরু করলো আসমান। কিশলয়ের মতন কাঁপলো রোজার শরীর, সামান্য অথচ আন্দোলিত। আসমান আয়নায় তাকিয়ে স্মিত হাসল। তার সেই মুক্তধারার হাসির উদ্ভাসে সম্মোহিত চেয়ে রইল রোজা। শুভ নববর্ষ জ্যোৎস্না, আমার তোমাকে অতীব স্নিগ্ধ লাগছে। সদ্য বৃষ্টিপাতের পর পানির ফোঁটায় সিক্ত সদ্য প্রস্ফুটিত বেলির মতো। লেখক হয়ে যাও না, আমি না হয় তোমার প্রথম পাঠিকা হলাম। ভাগ্য থাকলে কেন নয়?
হেই না না, ওটা ধরো না সোনা, এদিকে এদিকে দেখো দাদাই কি করছে। কথোপকথনের আবেশ ভাঙল নিচতলা থেকে ভেসে আসা গুঞ্জনে। মৃদু হেসে আসমানের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রোজা জানালো, তোমার ছেলে আর বাবা। ভেজা মাছের সুঘ্রাণ পাচ্ছি। বাবা ইলিশ মাছ ভাজছে নিশ্চয়ই। হাসি মুখে জিজ্ঞেস করলো আসমান। রোজা সম্মতি জানালো, তারপর তার গাল ছুঁয়ে বলল, তোমার নতুন পোশাক বাথরুমের স্ট্যান্ডে রেখে দিয়েছি, যাও তৈরি হয়ে এসো, আমি বাবাকে সাহায্য করতে যাচ্ছি। পায়ের পাতা দাঁড়িয়ে অমানিসার নাকে সামান্য নাক ঘষে ভালোবাসা নিঃশব্দ অনুভব বিলিয়ে রোজা বাইরে চলে গেল। আসমান আপন মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতঃপর তোয়ালি নিয়ে বাথরুমে ঢুকলো। বেশ কিছুক্ষণ পর আসমান তৈরি হয়ে নিচে নামলো। শিবসে ছোলা ফতুয়া এবং ফরমাল পরনে তার গোটা লিভিং রুম খাবারের সুঘ্রাণে মোমো করছে। বিলাল লাল টকটকে একটা পাঞ্জাবি পরেছে। কিচেনে প্যানে তিনি বেগুন ভাজছেন। অপরদিকে তার ঠিক পাশে বৌমা রোজা ঘাস কাটা পাথরের পাশে ভর্তা পিষছে। টমেটো, আলু, কালো জিরা ইত্যাদির ভর্তা বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন শুকনো চিংড়ি ভর্তার কাজ চলছে। কিচেন কাউন্টারের উপরেই বসে আছে পণ্য, ঠিক আসমানের মতনই একটা ফতুয়া পরনে ছোট্ট শরীরে। নতুন নতুন বসতে শিখেছে পণ্য, একদম সুস্থির বসে ছোট পা দুখানা ছড়িয়ে সে নিষ্পলক দেখছে নিজে জননীকে, যে ভর্তা পিষতে পিষতে মুচকি হাসি দিল পূর্ণ। ফোকলা মারি দেখে হেসে ফেলেছে। আসমান কিচেনে ঢুকতেই পূর্ণ ছট করে ফিরে তাকালো। মুচকি হেসে অমানিসা নিজের অংশকে সযত্নে কোলে তুলে নিল, বুকে ধরে ফোলা ফোলা দুগালে চুমুখে বিড়বিড় করল। শুভ নববর্ষ প্রজাপতি। প্রতিক্রিয়া আসমানের দাগে উদ্ভাসিত গাল খামচে ধরল পূর্ণ। তারপরই মুখ লাগিয়ে বসিয়ে দিল মোক্ষম এক কামড়। শব্দ করে হেসে উঠল আসমান। পূর্ণকে আটকালো না। নরম মারে চাপে বাবার গপল আয়ত্তের মহাচেষ্টা অংশের। ক্ষুধা লেগেছে? ওকে কিছুক্ষণ আগেই খাইয়েছি। রোজা কাজ করতে করতে জবাব দিল। আসমান পূর্ণকে সযত্নে ছাড়িয়ে নিয়ে ছোট্ট মুখখানিতে অজস্র চুমু এঁকে দিল। পিতার আদরে তার গ্রীবা আঁকড়ে ধরল পূর্ণ। আসমান এক হাতে তাকে বুকে ধরে রেখে অপর হাতে বিড়ালের কাছে থেকে স্রেফ চুলা নিয়ে বিড়বিড় করল, বাবা তুমি বসো, আমি করছি। আমি তাহলে আমের শরবতটা করে ফেলি। বিড়াল হেসে এক দফা পূর্ণের কপালে চুমু দিয়ে একপাশে ব্লেন্ডার নিয়ে বসলেন। আসমান পূর্ণকে ধরে রেখে অপর হাতে বেগুন ভাজার পর রোজার কেটে দেয়া পেঁয়াজ বেরেস্তা ভাজতে থাকলো। চলচলে নয়ন মেলে ছোট্ট পূর্ণ নিজের বাবা এবং মা দাদুর কার্যক্রম অতি আগ্রহ হয়ে পর্যবেক্ষণ করে গেল। আমের কুচি করতে করতে বিলাল আবেদন জানালেন, বেবি একটা গান ধরো না, খুব শুনতে ইচ্ছে করছে আজ, উৎসব উৎসব ভাব আসবে। আসমান এক নজর রোজার দিকে তাকালো। পরক্ষণে কাজ করতে করতে কণ্ঠ পরিষ্কার করে দারাজ কণ্ঠে গান ধরল। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। রোজা তার সুরে সুরে সুর মিলালো তৎক্ষণাৎ। পাখিরা ডাকবে, মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো। প্রেমের একখান গান শোনাবো। মূর্তি গোটা মেঘুতির এক সুরলা আবহে পরিপূর্ণ হয়ে উঠল। বিলাল ও নিজের কণ্ঠ মিলালেন। ঐন্দ্রজালিক সময় পূর্ণতার আহ্বান। গান সমাপ্ত হতেই সকলে একত্রে হেসে উঠল। শ্বশুরবাড়ি রসের হাড়ি শুনেছিলাম, এ যে দেখছি পুরো হাসির হাড়ি। উৎফুল্ল কঞ্চচিপ প্রতিধ্বনি হতেই সবাই ঘুরে তাকালো। লাগেজ টেনে ভেতরে ঢুকছে নিহাত, ছোট বিস্তৃত এক হাসি। পেছনে চারুলতা শাড়ি পরে হেঁটে আসতে কিছুটা সময় নিচ্ছে। আরে জামাই আসো আসো, ওয়েলকাম। সর্বপ্রথম বিলালের পা ছুঁয়ে সালাম করে নিহাত ছুটল কিচেনে। তার সবটুকু মনোযোগ আসমানের কোলে থাকা পূর্ণর উপর, যে ইতিমধ্যে ছোট ছোট দুখানা হাত বাড়িয়ে রেখেছে নিহাদের উদ্দেশ্যে। মাই চ্যাম। পূর্ণকে কোলে নিয়ে সম্পূর্ণ মজে গেল নিহাত, আর কারো দিকে কোনো খেয়াল নেই তার। আসমান কাত করে চাচা ভাতিজাকে লক্ষ্য করে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যালো লিজার্ড কি স্যার। হ্যালো কুভেট পেশেন্ট।
রোজা এবং চারুলতা নিজেদের স্বামীদের এমন বাক্য বিনিময় একে অপরের দিকে তাকালো, পরক্ষণে হেসে ফেলল। এই দুটাকে আর কোনোদিনও শুধরাবে না। কিছুক্ষণ বাদে হাবিবও হাজির হলো। পান্তা, ইলিশ এবং ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হলো ভীষণ। অতঃপর বিকেলের দিকে ঘুরতে বের হলো সকলে। বিলালকে অনেক জোরাজোরি করার পরও তিনি আসতে রাজি হননি। ছেলে মেয়েদের একলা সময় কাটাতে দিতে চান তিনি। ঠিক তা নয়, হয়তোবা নিজেও কিছুটা একান্তের সময় চান। তাই কেউ তাকে আর কিছুই বলল না। হাবিবের চালনায় গাড়িতে করে সকলে যাত্রা শুরু করলো। রাজধানীর বুকে পহেলা বৈশাখের বিকাল, রঙে রঙে রঙিন, চারিদিকে লাল এবং সাদার বহর, সড়কে সড়কে ফুল, বাসি, ঘুরমা, খেজুর ইত্যাদির বহর, স্থানে স্থানে মেলাও বসেছে বেশ। তবে ছোট্ট পূর্ণকে সঙ্গে নিয়ে ভিড়ভাট্টার স্থান এড়িয়ে গেল আসমান এবং রোজা। তারা গিয়ে পৌঁছালো এক প্রান্তরে। যদিও নববর্ষ উপলক্ষে বেশ ভিড়, তবু স্থানটি খোলামেলা। গাড়ি থেকে নেমে সড়ক পথে ধরে হাঁটতে আরম্ভ করলো সবাই। পূর্ণ নিজের বাবার কোল থেকে সবকিছু লক্ষ্য করে যাচ্ছে অতি উৎসাহী দৃষ্টিতে। হাতে তার একটি ছোট্ট হাওয়াই মিঠাই, যদিও তাকে খাওয়ানো হবে না, তবে সে জিনিসটা ধরে রাখতে পছন্দ করছে বলে আসমানের কিনে দেয়া। পাঁচজনের দলটি প্রান্তরের এক পাশের গাছের নিকট গিয়ে নরম ঘাসের উপর বসল। নিহাত একেবারে কোণের উপর এলিয়ে গিয়ে বাংলার শেষ নবাবের ভং ধরে বলল, হাবিব, একটা গান ধর। তোকে কত ট্রেনিং দিয়েছি বেটা বেয়াদব। চট্টগ্রামে থাকি বলে এখন আমার হাতের গরম গরম থাপ্পড় খাওয়া ভুলে গিয়েছিস না? আসমান ভাই কি এক একটা আলসির বস্তা তৈরি করছে? তোমার বিয়েও হয়ে গেল, বয়সটাও 27 পেরোলো, তবু একটু পরিবর্তন আসেনি। কথাটা রোজা হাসি মুখে বলল। নিহাত লাফিয়ে উঠে হাহাকার করে বলেই বসল, আহ, এ কি বলছো তুমি ফুলটুসি? আমিও যদি তোমার কুভেট রোগীটার মতন হুতুম প্যাঁচা হয়ে যাই, তাহলে তোমার আমার পেতনিটা তো দ্বিতীয় হানিমুনের আগেই আমাকে ডিভোর্স ঠুকে দেবে। চট্টগ্রামে থেকে থেকে মাথাটা পুরোই গেছে। বিড়বিড় করলো আসমান। যদিও তার মনোযোগ কোলে বসে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে খেতে থাকা পূর্ণের দিকে তেতে উঠল নিহাত। এই আসমান ভাই, এখন আমার সম্বন্ধী হয়েছে বলে কি দেমাগ বেড়ে গেছে তোমার? ভালো কথা মনে করেছো। তুমি বাবাকে সালাম করলে আমাকে করবে না? আমি তো তোমার সম্বন্ধী। আসমান মাস্কের অন্তরালে তীর্য খেসে নিজের কেটস পরিহিত জানপাটা শটা নিহাদের উড়তেই তুলে দিল। এক ছটকায় ছিটকে গিয়ে কই মাছের মতন লটকে নিহাত পড়ল চারুলতার কোলের উপর। ছি 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 ছি, দূরে দূরে, আমার থেকে দূরে। চারুলতার সুযোগ বুঝে মুখ্যম ধাক্কায় নিহাতকে ছেলেই দিল। হতবাক চচ্চড়ার পাগলু সকলের অবহেলায় মুখে ভীষণ এক ক্রোধনের মনোভাব নিয়ে বেসুরে ভাঙা কঞ্চে কান ধরল। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাকবো। ডোরেমনের জিয়ানো তোমার থেকে ভালো গাইতো। চারুলতার মন্তব্যে নিহাদের চোখ জোড়া জ্বলে উঠল। কি বললে তুমি? ঘরের শত্রু বিভীষণ? কচু বলেছি, শুধু পারো তো ওই চিন্তা শরীরটা লচক ফচক দোলাতে। ওটাকে নাচ বলে? নাচ না, ওটাকে বলে গাঁজাখড়ি লম্ফ ঝম্প। নিহাত তেতে উঠে কিছু বলতে চাচ্ছিল, তবে সম্ভব হলো না। অতর্কিতে একটি মেয়েলি কণ্ঠস্বর সকলের মনোযোগে আকর্ষণ করে নিল। চোখ তুলে তাকে এক পাশে সাবিহা এবং অনির্বাণকে দেখতে পেল সবাই। কমলাভ একটি রংচঙে শাড়ি পরনে, পাশে হলুদ পাঞ্জাবি পরিধানে অনির্বাণ। উভয়ে ঘুরতে বেরিয়েছিল নববর্ষের বিকালে। আরে সাবিহা যে, বসো বসো। মেয়েটি সাগ্রহে উৎসাহিত হয়ে রোজার পাশে এসে বসে পড়ল। অনির্বাণ কয়েক মুহূর্ত ইতস্তত করল, আসমানের উপর দৃষ্টি ফেলল, তবে তার প্রতি অমানিসার কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না। অনির্বাণকে আসমান আজও ক্ষমা করেনি, আর কোনোদিনও করবেও না। তবে কখনো সরাসরি ক্রোধ কিংবা ঘৃণা প্রদর্শন করে না সে, এবারেও করল না। একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল ভিন্ন দিকে। সাংবাদিক সাহেব অবশ্য বসার সুযোগ পেলেন না। আচমকা নিহাত লাফিয়ে উঠল, তার কবজি ধরে টেনে নিল অন্য হাতে হাবিবকেও। এত ভালো ফিগার নিয়ে যদি নাচতে না পারেন তাহলে আপনার থোবরা ফাটিয়ে দেব। রীতিমতো হুমকি দিল নিহাত অনির্বাণকে।
একই কায়দায় হাবিবকেও বশ করে পর করে গলা খাকারি দিয়ে দাঁড়ালো মুখোমুখি। মিউজিক। রোজার হাতে নিজের যেই ফোন এবং গাড়িতে থাকা ছোট্ট ব্লুটুথ স্পিকারে উঠে এসেছে কেউ খেয়ালই করেনি। এখানে ওখানে মাচাতে ফাঁসানি, সঙ্গে সঙ্গে কান ফাটানোর শব্দে কেঁপে উঠলো চারিপাশ। আশেপাশে সবাই ফিরে ফিরে তাকালো। নিহাত গুরু দেবের গানের তালে তালে মুহূর্তে ডুব দিল নাচের মাঝে। সঙ্গীত আর অনির্বাণ এবং হাবিব খুবই অস্বস্তিকর সঙ্গে নিহাদের অঙ্গভঙ্গি অনুসরণ করলো তারা। ব্যাপারটা হাস্যকর দেখালো প্রথমে, তবে ক্রমেই তাদের মেলবন্ধন সকলকে স্তম্ভিতই করে দিল। হতভম্ব চেয়ে থাকলো রোজা, চারুলতা এবং সাবিহা। এক প্রকার সম্মিলিত হয়ে গেল তিন পুরুষের নৃত্যশৈলীতে। একমাত্র আসমা নির্বিকার, তার মুখভঙ্গি এমন যেন উঠে মাত্র দুটো চপাট লাগাবে। প্রান্তরের চারিপাশে থাকা প্রত্যেকে প্রসারিত দৃষ্টি মেলে দেখতে থাকলো মুহূর্তটিকে। কয়েকজন তো নিজেদের ফোন বের করে ভিডিও করতে আরম্ভ করলো। নিহাদের ঠোঁটে ফুটে উঠলো বাঁকা হাসি। শুভ বাংলা নববর্ষ ডিয়ার্স। কোনো এক প্যাতনির ঝি বলেছিল আমি নাকি নাচতে পারি না। গানের সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো সে, বিক করে হেসে ফেললো সকলে। মুহূর্তটা পরিপূর্ণ এবং আনন্দের। বেলাল রেহমান আরাম কেদারায় দুলছেন। বাইরে রাত নেমেছে। নতুন বছরের দিনটি ফুরিয়ে আসছে ক্রমশ। নিজের চোখ বুজে ভাবনায় মগ্ন হয়ে আছেন তিনি। তার জীবনের আর কোনো কিছুর কমতি নেই। সুখ শান্তি, ছেলে বউ নাতি মেয়ে জামাই, সুখের পরিবার, সবকিছু লাভ করেছেন তিনি। শুধু ওই একটা জিনিসকে কোনোদিনও আর হাসিল করতে পারলেন না। আয়েশা তালুকদার। আপন মনে হাসলেন তিনি। শুধুমাত্র একটি নববর্ষই তিনি পেয়েছিলেন আয়েশার সান্নিধ্য। আজও স্পষ্ট মনে আছে বর্তমানে যে তালুকদার বাড়িতে তিনি বসে আছেন, সেইখানটায়, ঠিক সেইখানটায় জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন আয়েশা, পরনে চকচকে লাল শাড়ি। সেদিন বিলাল একজন শুভ্র রেশমি কাচের চুড়ি কিনেছিলেন, সযত্নে পরিয়ে দিয়েছিলেন আয়েশার কবজিতে। যে অদ্ভুতরে অথচ মায়াবী লাজুক অভিব্যক্তি আয়েশার চেহারে ফুটে উঠেছিল তা কোনোদিনও ভুলবার নয়। অশান্তি নয়ন এক ফোঁটা অশ্রু জমল বিলালের। তবে তিনি তা মুছে নেওয়ার আগে শীতল একটি আঙুল অতি যত্নে তার চোখ মুছে নিল। ছট করে দৃষ্টি মেলে তাকাতে আসমানের মুখটি নিজের মুখের উপর ঝুঁকে থাকতে দেখলেন তিনি। বিস্তর অবাক হলেন। আসমানের অধৈর্যে খুব ক্ষীণ এক হাসি খেলে গেল। বাবা, ড্যাড, পরক্ষণই নিজের হাতে স্পর্শ পেলেন চারুলতার। হাস্যোজ্জ্বলে দৃষ্টিতে এসে আছে তার কন্যা। অপর পাশে পুষ্য এক প্রকার উবু হয়েই তার হাঁটুর কাছে বসে পড়ল নিহাত। জলজলে দৃষ্টিতে তাকে বিড়বিড় করল, শ্বশুর আব্বা। বাবা। পর মুহূর্তে রোজার মিষ্টি কঞ্চ রেমান বধুর কোল থেকে ছোট্ট সদস্য এক প্রকার লাফিয়ে এলো তার কোলে। পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে পূর্ণ মিনমিন করল। নিজের বুকের ভেতর কেমন অনুভব করলেন বিলাল, তা পৃথিবীর কোনো ভাষায় লিপিবদ্ধ করা সম্ভব নয়। চলচলে নয়নে হাসলেন তিনি। পূর্ণকে বুকে আগলে নিলেন। শোনো আমার। সকলে মুগ্ধ চেয়ে দেখলো নিহাত নিজের পকেট থেকে ফোন বের করে সেলফি ক্যামেরা ওপেন করলো, হাত উঁচু করে সামনে ধরে অপর হাতে ভি সাইন দেখিয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, একটা ফুল ফ্যামিলি পিকচার হয়ে যাক। ইয়াস, বৈশাখ উইথ রেমান ফ্যামিলি। হাততালি দিয়ে উঠল চারুলতা। সকলে ক্যামেরা তাকালো আসমান। সবার অলক্ষ্যে রোজার কোমরে হাত জড়িয়ে নিজেদের অতি কাছে টেনে নিল। হাসলো অর্ধাঙ্গিনী, তার কাঁধে মাথা রাখলো। তালুকদার নিবাসে আরাম কেদারায় বিলাল, তার কোলে পূর্ণ, সামনে নিহাত, এক পাশে চারুলতা, ঠিক পেছনে পাশাপাশি দাঁড়ানো আসমান এবং রোজা। সবার চেহারাতে পরিপূর্ণতার ছাপ, অধর জুড়ে সুখের হাসি। রেমান পরিবার পরিপূর্ণ, নেই কোনো ক্লেশের অস্তিত্ব। ছবিটিতে উপস্থিত মানুষগুলোর জীবন কাহিনী যদিও পৃথিবীর মানুষ জানতো হয়তো, বা দুর্লভ এক কীর্তি হিসেবে তা স্থান করে নিত কোনো না কোনো মুছে যাওয়া ইতিহাসের পাতায়। রেমান পরিবার এবং তাদের শুভ নববর্ষ। বর্তমান চ্যানেল 224-এর স্টুডিও জুড়ে নিদারুণ উত্তেজনা। এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠানের স্টেজে বর্তমানে পিনপত নীরবতা। ক্যামেরার ওপাশের কর্মী এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গগণ নিঃশ্বাস ফেলত
দ্বিধান্বিত বোধ করছেন দেশের অন্যতম আলোচক, সমালোচক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত রোজা রেহমান নিজের টক শো অনুষ্ঠানের অতিথির উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়েছে যে তার উপর উত্তর করতে বেচারাকে হিমশিমি খেতে হচ্ছে। কামিজের ওড়নাখানি গুটিয়ে নিয়ে হাতের কার্ডে নজর বুলিয়ে রোজা পুনরায় প্রশ্ন ছুড়ল। মিস্টার অভিরাজ, আপনি তো দেশের দুর্যোগ প্রবণ অঞ্চলে নিঃস্বার্থ সহযোগী, মানবতার ফেরিওয়ালা হিসেবে ভার্চুয়াল জগতে ভীষণ জনপ্রিয়। তবে গত বন্যায় আপনার ফান্ড থেকে উত্তোলনকৃত 3 কোটি টাকার অর্ধেক পরিমাণ ত্রাণও কেন দুর্গতদের দুয়ারে পৌঁছালো না, এর ব্যাখ্যা? দেখুন, শুধুমাত্র ত্রাণ ব্যাপার নয়, যাতায়াত, লোকবল এবং অন্যান্য সকল খরচ মিলিয়ে আমাদের অবশ্যই খানিকটা বিবেচনা করতে হবে। সামান্য হাসলো রোজা, কার্ড সরিয়ে নিয়ে সামনে বসা ধনকুবের উদ্দেশ্যে চেয়ে জানালো। গত বন্যায় আমরাও সহযোগিতায় গিয়েছিলাম। আমাদের ত্রাণ ছিল 90 লাখ টাকার। বাকি একটা টাকাও কেউ ত্রাণের থেকে নয়, বরং নিজেদের পকেট থেকে খরচ করেছে, কারণ আমরা স্বেচ্ছাসেবী। আপনার ব্যাপারটা ভিন্ন ধরে নিলাম, তবুও যাতায়াত এবং আনুষঙ্গিক খরচে যদি কয়েক লাখও ধরে নেই, তবে বাকি 2,97,84,326 টাকার হিসাব কোথায় মিস্টার অভিরাজ? এসব আপনার ধনকুবের পিতার বেআইনি উপার্জিত অর্থ নয়, জনগণের পরিশ্রমের পবিত্র অর্থ। উত্তর করতে চাইলেও অভিরাজের মুখ থেকে কোনো শব্দ নির্গত হলো না। সে জেনে বুঝে এই অনুষ্ঠানে এসেছে, কারণ তার ম্যানেজারের মতে দ্বিগুণ জনপ্রিয়তা লাভের সহজ উপায় ছিল এটি। তবে এমনভাবে তাকে ফাঁদে ফেলা হবে কল্পনাও করেনি। রোজা রেহমানের সম্পর্কে যা শুনেছে তা নেহাতি মিথ্যে নয়। আপন মনে ভাবল সে। পুরোপুরি ঘাটাঘাটি করে সঠিক তথ্য আদায়ের পরেই যে রমণী এবং তার গোটা দল এই অনুষ্ঠানের পরিচালকের পদে আসীন হয়েছে, থপসে মানিত। রুদ্ধশ্বাস ঘণ্টাখানেকের পর অবশেষে স্টুডিওর মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। সমাপ্তিতে রোজার সঙ্গে হাত মিলিয়ে অভিরাজ জানালো, আপনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগলো। আই সোয়ার, জীবনে কোনোদিন এতটা উদ্বিগ্ন হয়নি যতটা আপনার এই অনুষ্ঠান আমাকে করে ছেড়েছে। এই তো সবে শুরু। আপনার গ্রহণযোগ্য আচরণের তারিফ করছি, দেখা যাক এরপর আপনি আদতেই আলোচনা সমালোচনা হজম করতে পারেন কিনা। তো পরের বার অবশ্যই প্রতিটা পয়সার হিসাব মিলিয়ে তবে এখানে পা রাখবো। কথাগুলো বন্ধু ছলে বলা হলেও এর পেছনে নিহিত সূক্ষ্মতার বিরূপ মনোভাবের বহিঃপ্রকাশ অত্যন্ত দক্ষতা এড়িয়ে গেল রোজা। অভিরাজের প্রস্থান ঘটতেই তোড়জোড় আরম্ভই হলো বাকিদের। মাইক্রোফোনের ব্ল্যাক টেনে খুলে ক্যামেরার আশেপাশে আসতেই মেলি কণ্ঠটি প্রতিবারের মতনই বলল, দুর্দান্ত, আজ একেবারে ব্যাটাকে তুলোধনা করে ছেড়েছে রোজা আপু। নয়ন তুলে সাবিয়ার দিকে চেয়ে বিস্তৃত হাসলো রোজা। তার 1 বছর আগে গ্র্যাজুয়েশন সেরেছে মেয়েটি, অতঃপর এই চ্যানেলে যোগদান করে ইন্টার্ন হিসেবে নিজের স্নাতক সমাপ্তির পর এই চ্যানেলকেই আস্থাবান হিসেবে গ্রহণ করিয়েছে রোজাও। তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত অনুষ্ঠানের মধ্য দিয়েই আলোচনার শীর্ষে উঠে আসে চ্যানেলটি। আর যাই হোক, সত্য উদ্ঘাটনে পিছপা হয় না এর কর্মী কিংবা কর্ণধার, তাই স্থানটি ভীষণ পছন্দের রোজার। সাবিহা সম্প্রতি তার অনুসন্ধানী দলের প্রধান রিপোর্টার হিসেবে যোগদান করেছেন। মেয়েটি এক্ষেত্রে তুখর, হারের খবর মুখে আনতে তার চুরি মেলা ভার। অবশ্য তা হবে না কেন, তার বাগদত্তা অনির্বাণ আহমেদ যে দেশের অন্যতম শীর্ষ সাংবাদিকের স্থানে অবস্থান করছে। কাজের পর খানিকটা চা কফির আড্ডায় রোজা সাবিহাকে জিজ্ঞেস করল, এটা কবে হচ্ছে শুনি, আর কতকাল অপেক্ষায় থাকতে হবে? আরিয়ান বেটাও শাদি মুবারক করে হানিমুনে নিউজিল্যান্ড। তুমি দেশে থেকে কি গরুর ঘাস কাটছো? প্রথম এমন কথায় সাবিহা লজ্জা পেত, তবে বর্তমানে তার ব্যক্তিত্বে কঠোরতার পরিবর্তন এসেছে কিছুটা। বিস্তর হেসে সে জানালো, এমনভাবে বলছো যেন তুমি ওকে চেনো না। বিয়ের নাম শুনলেই ওই ব্যাটার কিডনি স্ট্রোক করে। ইস, চুটিয়ে প্রেম করলো।
বাগদানও সারলো, এখন বিয়ে করলেই বুঝি সব মাটি। তার বলতে বোঝো না, নিজের স্টুডিও দাঁড় করিয়ে এখন বস বস ভাব নেয়। তিনি ইলন মাস্কের চাইতেও অধিক ব্যস্ত, যার নিজের ফিয়ন্সে বাদে দুনিয়ার সবাইকে দেওয়ার মতন যথেষ্ট সময় আছে। এই জন্যই বলেছি এই চ্যানেল ছেড়ে আমার স্টুডিওতে আসো। বসে বসে মানুষের গিবত ছাড়া আর কিছুই করা হয় এখানে? কণ্ঠস্বরটি সাবিয়া এবং রোজা উভয়কেই হতচকিত করলো। মাথা হেলিয়ে তাকাতেই কটকটে লাল বর্ণের হুডি পরিহিত অনির্বাণ আহমেদকে চশমার লেন্সের অন্তরাল থেকে তীব্র দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গেল। গটগট করে হেঁটে এসে সে সাবিহার পাশের চেয়ারে বসে পড়ল। অনুমতি ছাড়াই প্রেয়সীর আধ পান করা কফির মগ টেনে দীর্ঘ চুমুক দিল সে, যেন এ তার নিজের জমি। ঢং যত সব, তোমাকে এখানে ঢুকতে দেয় কে? কতবার মানা করেছি গার্ডদের। কেন? তোমার বাবার কোম্পানি এটা? হ্যাঁ, আমার বন্ধুর চ্যানেলের স্টুডিও। আমি আসবো, আমি যাব, কার বাপের কি? এই, তুমি কথায় কথায় আমার বাবাকে মাঝখানে কেন টেনে আনো বলো তো? যে এখনকার বাপ আপনার হিটলারের সহযোগী, সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে বাংলা সিনেমার চৌধুরী সাহেব সেজে কি কাহিনীটাই করলো। উফ ভালো হচ্ছে না কিন্তু অনির্বাণ। উপস, ভুলে গিয়েছিলাম, আপনি তো আবার পাপা কি পারি। কপত কপতের খুনছুটি লক্ষ্য করে আপন মনে হাসল রোজা। আমূল পরিবর্তন এসেছে সকলের জীবনে এবং এই পরিবর্তনের আনন্দেরা অনির্বাণের দৃষ্টি রোজার উদ্দেশ্যে আপতিত হতে বান্দা বলল, আপনি আবার দাঁত বের করে হাসেন কেন? যান, নিচে যান, আপনার গোটা গোষ্ঠী অপেক্ষায় আছে দেখলাম। আমার গোষ্ঠী? রহস্য করে হাসল অনির্বাণ। নিচে যান, নিজেই দেখবেন। এরপর আর অপেক্ষা করার মতন ধৈর্য থাকে না। সাবিয়াকে বিদায় জানিয়ে দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে এলিভেটরে করে নিচে নেমে এলো রোজা। মূল প্রবেশ পথের সামনে আসতে নজর এলো দৃশ্যটি। পার্কিং লটে অবস্থানরত পোর্শের লেটেস্ট মডেল ড্রাইভিং সিটে দরজা হাঁচ করে খোলা, তাতে স্টিয়ারিং চেপে বসমান তার সন্তান। আর ঠিক পাশেই তার গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে বনবন করে চাবি ঘোরাতে থাকা স্বামী। উভয়ের পরিধানে সিলভার জরির কাজ সম্বলিত কালো ফতুয়া এবং কার্গো প্যান্ট, মুখের মাস্ক এবং ঢঙের সানগ্লাস জোড়াও জোর বেঁধেছে। মাম্মাম, রোজাকে দেখা মাত্র ড্রাইভিং সিট থেকে লাফিয়ে নেমে ছুটে গেল পূর্ণ। জননী তার মুহূর্তেই উবু হয়ে আলিঙ্গনে বেঁধে তুলে কলি তুলে নিল তাকে। চেহারা অজস্র স্নেহ চুমু এঁকে দিল, সুদ হলো। আমার ছোট্ট বাবুই পাখিটা। মাম্মা। এগুলো আসমান জন্মদাত্রী এবং সন্তানের স্নেহ ঘেরা মুহূর্ত। প্রাণ ভরে অবলোকন করে কণ্ঠ পরিষ্কার করে বলল, সব আদর কি শুধুই ছেলের? বলছিলাম স্বামীর জন্য কিছু নেই? যেন আসমানের কথা শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করেনি এবং ভঙ্গিতে রোজা পূর্ণকে দেখতে থাকলো। তার অংশ তার একবার বাবার, পরক্ষণে মায়ের উদ্দেশ্যে তাকাচ্ছে, এমন দোলাচলের উৎস খুঁজছে যেন। কি অদ্ভুত, আমাকে কি বটগাছ মনে হচ্ছে নাকি যে ওর জবাব দিচ্ছ না? এবারও আসমানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে রোজা পূর্ণর চিবুক ছুঁয়ে বিড়বিড় করলো, ব্যাটা দেখতে হয়েছে একেবারে উজবুক বাপের মতন। আমার জিন কোথায় গেল? এক্সকিউজ মি, হ্যালো, আমি এখানে দাঁড়িয়ে আছি, সব শুনতে পারছি। আসমানের কথায় প্রতিক্রিয়া স্বরূপ সামান্য মুখ ভেঙচে রোজা গাড়ির প্যাসেঞ্জার সিটে চেপে বসলো, কোলে ধরে রাখলো সন্তানকে, যে এই মুহূর্তে পিতা মাতার অভিমান খেলা ভীষণ উপভোগ করছে। শোনো বাবুই পাখি, দেখতে যতই ওই নিষ্ঠুর লোকটার মতন হও না কেন, তুমি কিন্তু আমার ছেলে, ঠিক আছে? মাই বেবি ইজ আ মামাস বয়, রাইট? ইয়েস মাম্মাম। ড্রাইভিং সিটে চেপে সিট বেল্ট জুড়তে জুড়তে অমানিসা ক্রুদ্ধ কণ্ঠে সতর্ক করল, প্রজাপতি, সাবধানে ভেবেচিন্তে কথা বলবে কেমন? তোমার পরবর্তী উকুলেলে লেসন কিন্তু আমার হাতে। মাম্মাম তোমার কাককণ্ঠে, তার কাছে তুমি শকুনের মতন তর্ক করা বাদে কিছুই শিখবে না। বাবুই, তোমাকে আমি ডোনাট করে খাওয়াবো না কিন্তু। বাবুই। প্রজাপতি। মাম্মাম, পাপ্পা, স্টপ ইট। সন্তানের ধমকে দুই প্রাপ্ত বয়স্ক অতর্কিতে নীরবতা পালনে বাধ্যই হলো। পূর্ণ দুহাতে মুখ ঘষে তীব্র কণ্ঠে রীতিমতো আদেশই চলল, তোমরা এমন ঝগড়া করছো কেন বলো তো? তোমরা কি বাচ্চা?
ফ্যালফ্যাল করে ছেলের দিকে চেয়ে পরক্ষণে ঠকিল চাঁদ এবং তার জ্যোৎস্না। এতটুকুই শিশুর কণ্ঠে এমন কথা তাদের হাসি আসা উচিত, কিন্তু আসছে না। এক প্রভাব আছে তার মাঝে যা ঠিক উপেক্ষীয় নয়। পূর্ণ দ্বিতীয় দফায় আদেশই করল, চুপচাপ বাসায় চলো, তারপর বিচার বসাচ্ছি আমি। সত্যি সত্যি সামান্য কেসে স্টিয়ারিং পাকড়াও করল আসমান। নতুন মডেলের পোর্শে তার দ্রুতই এগুলো মেঘতীরের উদ্দেশ্যে। তবু সেখানে পৌঁছে অবস্থার খুব বেশি উত্তরণ ঘটল না। অভ্যন্তরের প্রবেশ করে রোজা হনহনিয়ে চলল কিচেনের উদ্দেশ্যে। অপরদিকে সোফায় এলিয়ে পড়ল পূর্ণ। ভাবছে সে এখনো। নিহাত ডাইনিং টেবিল থেকে সবটাই পর্যবেক্ষণ রাখছে। প্রোটিন শেকের বোতলে চুমুক দিয়ে ভীষণ উপভোগ করছে নাটক। কোভিড পেশেন্ট এখনো খ্যাপা গাভীকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার ব্যঙ্গাতে আসমানের কোমরে 2 হাত রেখে কটমট করে তাকালো। আমি কোনো লিজার্ড কিসারের মতামতে আগ্রহী নই, ধন্যবাদ। নিহাত একজোট লাগার উদ্দেশ্যে উদ্যতই হচ্ছিল, কিন্তু তাকে সেই সুযোগ প্রদান করে না আসমান। পূর্ণের দিকে ফিরল। তোমার মাম্মা আর আমার সাথে রাগ করেছো কেন? কিচেনে ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঠকঠক করে গলাধকরণ করে পূর্ণ নিজের পিতার দিকে তাকালো। মুচকি হেসে জানালো, তুমি ভুলে গেছো পাপ্পা? গতকাল মাম্মাম কুয়াকাটায় বেড়াতে যেতে চেয়েছিল। হ্যাঁ তো? নিজের কপাল চাপড়ে পরক্ষণে আসমানের কপালও খানিকটা ঠুকে দিয়ে পূর্ণ জানালো, তুমি দেখছি ভীষণ বোকা। হো হো, তাহলে ঘুরতে নিয়ে যাইনি বলে রাগ করেছেন মহাশয়া? কিচেন থেকে তৎক্ষণাৎ রোজার ক্রুদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। বাবুই ওনার সাথে কথা বলে নিজের সময় ও শক্তি খরচ করে লাভ নেই। খুব ব্যস্ত মানুষ কিনা। রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও বলে কথা। বউ বাচ্চাকে বেড়াতে নিয়ে যাবার মতন ফুসরত কি ওনার আছে? সশব্দে পানির বোতল রেখে একটি আপেল বের করে বিনা কারণে আওয়াজ করে করে সেটা কাটতে লাগলো রোজা। পূর্ণ এবং আসমান খানিক থ হয়ে চেয়ে রইল সেদিকে। নিজের প্রোটিন শেকে আইসি চুমুক দিয়ে নিহাত পিপির করল, তুমি আজকে খালাস আসমান ভাই। মাম্মাম কেফেছে। পাল্টা ফিসফিস করলো পূর্ণ। আসমান ক্ষণকাল কি যেন ভাবলো, পরক্ষণে ছেলেকে কোলে তুলে শটান সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রোজা সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে ব্যাপারটা কি হলো? এভাবে ময়দান ছেড়ে পলায়ন করার বান্দা তো অমানিসা নয়। কিছুক্ষণ বাদেই দেখা গেল পিতা এবং সন্তান উভয় নেমে আসছে নিচে। আসমানের হাতে গিটার এবং পূর্ণের হাতে তার ছোট্ট উকুলেলে। বিস্মিত হয়ে পড়ল রোজা। মহা আগ্রহ ফুটল নিহাদের চেহারায়ও। দ্রুতই সে ভেতরে রুমে থাকা চারুলতাকে মেসেজ করল, অ্যাবসোলেট সিনেমা দেখতে এক্ষুনি ডাইনিং এরিয়ায় ল্যান্ড কর পেতনি। কিচেনের সামনে হলে এসে আসমান কণ্ঠ পরিষ্কার করে আদেশ করল। ইয়েস পাপ্পা। সালুট ঠুকে ছোট্ট পূর্ণ নিজের কাজে নেমে পড়ল। তার নমনীয় ছোট ছোট আঙুলগুলো উকুলেলের স্ট্রিং চাপতেই আসমানের লম্বাটে শিরা উপশিরা খচিত আঙুলসমূহ গিটারের ফ্রেজ বোর্ডে ঘুরপাক খেতে আরম্ভ করল। এক দারুণ সুরধ্বনি মুহূর্তে মাতোয়ারা হয়ে উঠল সমস্ত মেঘতির ভবন। আসমানের কোমল কণ্ঠস্বর এবং জাদুকরী আহ্বানে প্রতিধ্বনি হলো সুরের তালে তালে। নিষ্ফল চেয়ে রইল অর্ধাঙ্গিনী। হৃদস্পন্দন তার থমকেছে। এক সময়কার যন্ত্রণাদায়ক ভগ্ন নিঃস্ব কণ্ঠস্বরটি সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে মায়াবী সম্মোহিনী মধুময় এক সুরেলা ধারায়। হৃদয়ের দুয়ারে করা নাড়ে যা ভীষণ ভাবে ভালোবাসাময় এক আবেদন। নিহাত ও বসে থাকতে সক্ষম হলো না। সহসাই ডাইনিং টেবিলের কাঠের উপরে বাজনার তাল তোল। পিতার সঙ্গে যোগদান করলো শিশু পূর্ণ। কোমল কণ্ঠ মেলালো একযোগে। এক সুরধ্বনি খেলে গেল সমগ্র মেঘতির জুড়ে। প্রেয়সীর হাত ধরে টেনে আনলো আসমান। না চাইতো তার এহেন আবেগময়ী নিবেদন। রোজা আপ্লুত না হয়ে পারলই না। অদরে ফুটলো তার মায়াকাড়া এক হাসি। স্বামী সন্তানের সঙ্গীতের মূর্ছনায় হালকা তালে নেচে উঠল তার সমস্ত অস্তিত্ব। এক মুগ্ধ আহ্বান। চারুলতা হাজির হলো দ্রুতই। অনুসরণে উৎসাহী বিলাল। গোচার রেমান পরিবার নেচে উঠল প্রফুল্লতার আবহে। পূর্ণকে বিলাল নিজের কোলে তুলে নিলেন। কঞ্চ মেলালেন সন্তান এবং নাতির সঙ্গে। ছেলের স্ত্রী, তাদের অংশ মেয়ে স্বামী। প্রত্যেকটা প্রিয় মানুষের উৎফুল্লতা তার চেহারায় প্রশান্তি এনে দিল। নিদারুণ এক প্রশান্তিময় সুরেলা সময় এবং প্রফুল্ল হাসির ধ্বনির মাঝে
ঊর্ধ্বপানে চাইলেন তিনি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো তার নয়ন বেয়ে, আপন মনেই ধ্বনিত হলো। আয়শা, দেখেছো কি, আজ সত্যি আমার জীবন পরিপূর্ণতা পেল। শুধু একটা তুমির অভাব ঘুচলো না। খেদ নেই, আমি তোমায় আজও ভালোবাসি, ঠিক প্রথম দিন প্রেমে পড়ার মতন করে। গাড়িতে লাগেজ পত্র তুলে নিয়ে নিহাত এবং চারুলতার দিকে তাকালো আসমান। বোনের মাথায় হালকা হাত বুলিয়ে মৃদু হেসে বলল, বাবার খেয়াল রাখিস, আর আমাদের কোম্পানিরও। দেখিস আবার এই কয়দিনে যেন রিমান গ্রুপ দেউলিয়া হয়ে না যায়। তুই যাওয়ার কাজ যাবি, এমন ভাবে এগোতে খোঁচা দেওয়ার কোনো মানে হয়? ঠিক তো, তেঁতুল গাছের পেতনিদের দেমাগ সবসময় সাত আসমানের থাকে, জানো না তুমি? পাশ থেকে নিহাত বলতেই চারুর গোত্তা হজম করে হাস্যরস তুলল। আসমান তার পিঠ চাপড়ে জানান দিল, তাতে কি, এই পেতনিটাকে সামলানোর জন্য তুমি আছো না? ওবু কবু, কি মহব্বত, বাজি রে বাজি। চট্টগ্রামে থাকতে থাকতে পুরো দস্তুর চট্টলার বাসিন্দা হয়ে গেছো দেখছি। সামান্য ফ্রিকুচকে পরক্ষণে গাড়ির ভেতর উঠে বসলো আসমান। নিহাত দরজা ঠেলে আটকে ঝুঁকলো। দম্পতি বিদায় জানালো অপর দম্পতিকে। রোজা চারুর উদ্দেশ্যে হাত নাড়ালো। বাবার খেয়াল রেখো, আর হ্যাঁ, নিয়মিত ফোন করব কিন্তু। নিহাত পুনর গাল চেনে বলল, মাছাকে সবকিছু পাঠাবে, ঠিক আছে? আমিও দেখি তোমার বাপ তোমাকে কত কিছু ঘোরায় আর খাওয়ায়। অফকোর্স মাসা। হাই ফাইভ। গাড়ি ধীর গতিতে যখন মেঘতীরের গণ্ডি পেরিয়ে সড়ক পথে নেমে এলো, তখন উপরের বারান্দা থেকে বিলাল এবং লন থেকে নিহাত চারুলতা এক দৃষ্টিতে চেয়ে রইল অদরে বিস্মৃত হাসি মেখে। অবশেষে অমানিসা এবং তার তৃপ্তি তাদের সুখের পূর্ণতার পথে। সড়ক পেয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে অগ্রসর হলো গাড়ি। আসমান আজ ড্রাইভ করছে না, সে নিজের পরিবারের সাথে প্যাসেঞ্জার সিটে পূর্ণ একটি ছবির বই নিয়ে ব্যস্ত। রোজা উৎসাহ করে তা দেখছে। আপন মানুষগুলোকে অবলোকন করতে করতে সূক্ষ্ম হাসি দ্বারা প্রস্ফুটিত হলো অমানিসার উষ্ঠে। অবশেষে রেমান প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার রোজা কিংবা পুণ্যকে দেওয়ার মতন সময় স্বল্পতা সৃষ্টি হয়েছে ভীষণ। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে তেমন কোথাও বেড়ানোর সুযোগ তার হয়নি। খুব শীঘ্রই রোজা এবং তার বিবাহবার্ষিকী আসন্ন। এই উপলক্ষে সম্পর্কে অবশ্য রোজার ধারণা নেই। দীর্ঘদিনে সুপরিকল্পনা বাস্তবায়ন করে আজ আসমান রোজা ও তার অংশকে নিয়ে পাড়ি জমাচ্ছে ভিন দেশে। প্রথম গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল শহর, অতঃপর সেখান থেকে পুণ্যের পছন্দ ডিজনিল্যান্ড, রোজার ইচ্ছায় মালদ্বীপ এবং হাওয়াই। গোটা একটা মাস অতিবাহনের পথে তারা ভাবতে হৃদয় আবেশিত হয়ে পড়ে। অতর্কিতে গাড়ি থেমে গেল মাঝ রাস্তায়। টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে পরক্ষণেই পর ড্রাইভার অতিরিক্ত টায়ার ব্যবহার করে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফ্লাইটে এখন অনেক সময় বাকি, সময় হাতে নিয়ে বেরোনো হয়েছে যেহেতু, তাই একটু বিলম্ব আপত্তিকর হলো না। বাইরে থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। হিমেল এক হাওয়া সঙ্গে ভেসে আসছে বর্ষণের ঘ্রাণ। গাড়ির অভ্যন্তরে রোজা হঠাৎই একটা টান অনুভব করলো। ভেতরে থাকা সম্ভব হলো না। গাড়ির দরজা খুলে মুহূর্তে বেরিয়ে এলো ফাঁকা সড়কে। এ কি, কোথায় যাচ্ছ? আসমানের প্রশ্নের উত্তর এলো না। অর্ধাঙ্গিনী তার ঝিরে ঝিরে বৃষ্টির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছে। ঘুরে ঘুরে একেবারে ফুটপাতের উপরে গিয়ে উঠেছে। মাথা দুলিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে পরক্ষণে আসমান গাড়ির বক্স থেকে ছাতা বের করে নিল। আমি তোমার মাম্মামকে নিয়ে আসছি, কেমন? মাথা তুলিয়ে সম্মতি জানালো সন্তান তার। বেরিয়ে এলো আসমান। বৃষ্টির তোড়ে সামান্য বেড়েছে, তাতে সমস্যা হয় না, তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর সিক্ত হতে বাধ্য। পায়ে পায়ে এগুলো আসমান। রোজা ফুটপাতের উপর ওনা ছড়িয়ে বসে পড়েছে, যে আছে অসীম গগনের পানে। সন্নিকটে গিয়ে ছাতার মাঝে ছেয়ে ফেললো তাকে অমানিসা। সম্মোহিনী মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করলো প্রিয়তমার চেহারার ফোটায় ফোটায় জমা বৃষ্টিকণাকে। নীরব মুহূর্ত, শুধু ঝিরঝিরি প্রবাহ। অতঃপর সামান্য হাসলো আসমান। মাস্ক সরিয়ে নেয় তার বিভীষিকাময় চেহারা নিদারুণভাবে স্বর্গীয় দেখালো সব সহধর্মিনীর দৃষ্টিতে। কি হলো, এভাবে হাসছো কেন? প্রিয়তমের হাসি মাখা চেহারা প্রজ্বলনে বিমুগ্ধ রোজা বিড়বিড় করে আসমান নিজের হাতে ধরে রাখা ছাতাটা আরেকটু নুয়ে এনে বৃষ্টির ঝাপটা থেকে অর্ধাঙ্গিনীকে আড়াল করে নিয়ে জানালো,
তোমাকে এভাবে ফুটপাতে বসে থাকতে দেখে বহু বছর আগের একটি ঘটনা স্মরণে এসে গেল। ঘটনা? মাথা কাত করে প্রশ্ন ছুড়ল রোজা। আসমান তাতে মুচকি হেসে বলল, কোনো এক ঘোর বর্ষণের দিনে কেউ একজন আমার মাথায় ছাতা ধরে পড়েছিল আমি নাকি ব্যাকটেরিয়া। জ্যোৎস্নাদার হাসল না, বরং প্রসারিত নয়ন মেলে এক দৃষ্টিতে চেয়ে রইল। অভিব্যক্তি তার ভীষণ রকম আন্দোলিত, যেন হৃদ মাঝারে তড়িৎ তরঙ্গ খেলে গিয়েছে। আসমান তাতে খানিক হতচকিত হলেও কণ্ঠ পরিষ্কার করে শুধলাম, এভাবে তাকাচ্ছ কেন? সেটা একটা কলেজ পড়ুয়া মেয়ে ছিল, তাছাড়া আমি তার চেহারাও ঠিক মতো দেখিনি। মেয়েটা তোমাকে আচার খেতে দিয়েছিল আসমান। বাকরুদ্ধ হয়ে রোজার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে চেয়ে রইল আসমান। বাড়িধারার বিস্তৃত তাদের শরীরে হিমশীতল পানির ফোঁটায় ঝাপটা দিয়ে গেল একে অপরের মাঝে। কোনো প্রকার হেলদোল হলো না, যেন সঙ্গীর নয়নের ঐন্দ্রিজালিক আবহে হারিয়েছে তার আপনকে। জ্যোৎস্না, অদর যুগলে ফুটালো আজও হাসির রেখা, নয়নে চলচলে অনুভব। এই সুতীব্র আবেগ এক নব্য উপলব্ধির এক বাঁধনে বাঁধা হয়েছে তাদের ভাগ্য বহু পূর্বেই। কেমন অনুভব করা উচিত এই জাদুকরী উপলব্ধিতে? হৃদযন্ত্র যে স্থবির হয়ে পড়েছে সম্পূর্ণ। সেই কবে কোথায় এক কলেজ পড়ুয়া মেয়ে এক ভগ্ন হৃদয় পুরুষকে একটি আচার খেতে দিয়েছিল? কেউ কি তখন কল্পনাও করেছিল আজ থেকে বছর বছর পর ভাগ্য তাদের আবারও এক অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দান ফলাবে পূর্ণতার? ভাগ্য বড়ই রহস্যময়। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আসমানের অপ্রাসঙ্গিক বক্তব্য সম্বিত ফিরে পেয়ে রোজা আলতো আছে নিজের অবাধ্য গড়ানো অশ্রুফোঁটা মুছে নিল। হাসিতে উদ্ভাসিত হলো তার চেহারা। উজ্জ্বল নিয়ে ওই নিগুড় কৃষ্ণ গহ্বরে চেয়ে বিড়বিড় করলো, আমাদের প্রথম দেখায় কি এমনই সৌন্দর্য ছিল চাঁদ আমার? হয়তোবা তা ছিল রূপকথা তুল্য এক অকল্পনীয় মহাযাত্রার সূত্রপাত। পৃথিবী কত বিচিত্র, তাই না? সেদিন তুমি ছিলে ভগ্ন হৃদয়ে বসে, আর আমি ছাতা হাতে দাঁড়িয়ে। আর আজ আমি ছাতা হাতে দাঁড়িয়ে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জ্যোৎস্নার উদ্দেশ্যে। উবু হয়ে বসলো আসমান। প্রিয়তমার সমান সমান উচ্চতায় নিজেকে নমিত করে ছাতার অন্তরে আড়াল করে নিল নিজেদের। অতঃপর সন্নিকটে ঝুঁকলো উভয়। অধর পল্লব মিলিত হলো এক সমুধর অনুভূতির বিনিময়ে। ক্ষণ কিছু মুহূর্ত অব্যক্ত সকল আবেগের প্রকাশ। সামান্য সরে রোজার কপালে প্রগাঢ় স্নেহ ছুঁয়ে আসমান বিড়বিড় করল, পূর্ণতা আমার, আনন্দ আমার, ভালোবাসি জ্যোৎস্না, ভালোবাসি চাঁদ। একে অপরের হাতের মুঠোয় আবদ্ধ হয়ে উভয়ে ফিরল গাড়ির অভ্যন্তরে, যেখানে অপেক্ষারত অংশ তাদের। বৃষ্টি তখন ঝমঝমিয়ে পড়তে আরম্ভ করেছে। ভাগ্য চোখে গাড়ির টায়ার পরিবর্তন হয়েছে যথাসময়। ড্রাইভার বিমানবন্দরের উদ্দেশ্যে এগুলো শুরু করলো পুনরায়। ছাতা গুটিয়ে রেখে হালকা সিক্ত কেসে আঙুল বুলিয়ে আসমান সামান্য বৃষ্টি ফোঁটা ছেড়ে নিল। তখনই অনুভব করলো অংশ তার এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আসমান মাথা হেলিয়ে কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, কি দেখছো প্রজাপতি? পূর্ণ অদরে এক আদরে হাসিতে আবর্তিত হলো। তুমি খুব সুন্দর পাপ্পা। হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল আসমানের। অনুভব করলো অস্তিত্ব জুড়ে প্রবাহমান ঘূর্ণিপাক। সন্তানের বক্তব্য স্তব্ধ। জননী নিজেকে নিয়ন্ত্রিত রাখতেই পারল ঝুঁকে অংশের গালে এবং কপালে আদরের ছোঁয়া এঁকেই দিল। ঠিক বলেছ বাবুই আমার, তোমার পাপ্পা খুব সুন্দর। একটি শক্ত ঢোক গলাতকরণ করলো আসমান। অনুভব করলো এক ফোঁটা সুখের অশ্রু গড়িয়ে নামছে তার কপল হতে। তবে এবার তাকে একা কাঁদতে হলো না, কারণ তার অশ্রু মুহূর্তেই মুছে দেওয়ার জন্য তার অর্ধাঙ্গিনী এবং তার সন্তানের হাত উত্তোলিত হলো, গুছিয়ে দিল তার সকল বিষাদ, বিরহ এবং অপূর্ণতাকে। চিত্রলেখা এবং মেঘ আসমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাদের তরে রচিত হয়েছে এক আধার খচিত বিষাদে ঘেরা মহাকাব্য। তবে এই বিষাদ চিরস্থায়ী নয়। রোজার মতন কোনো এক রমণীর উত্তাল ভালোবাসা আসমানের ন্যায় পরাশক্তিধর অমানিসাকেও ছেয়েছে মায়ার কোমলতায়। হাত ধরে আরও একবার বাঁচতে শিখিয়েছে নতুনভাবে। তাদের অংশ পুণ্য, সে তো আরও এক নব্য কোমল কাব্যের নাম।
পিতার ভাগ্যের অভিশাপ গুড়িয়ে পদার্পণ করেছে সে ধরিত্রীতে, পরিপূর্ণতা দান করেছে জন্মদাতা এবং জন্মদাত্রীর সংগ্রামে ঘেরা জীবন। যতই বাধা ভবিষ্যতে আসুক না কেন, এই অমানিসা আর কোনোদিনও নমিত হবে না, যন্ত্রণা থাকবে না, কারণ তার পাশে ভিত্তি হয়ে দাঁড়ানোর মতন তার রয়েছে গোটা একটি পরিবার। বিষাদের অশ্রু মুছিয়ে দেওয়ার জন্য রয়েছে তার জ্যোৎস্না এবং অংশ। গাড়ি এগিয়ে চলল স্মৃতিঘেরা স্মরণের উদ্দেশ্যে। বর্ষণের সীমানায় সিক্ত হয়ে এক জাদুকরী নতুন দুয়ারে, নতুন দুনিয়ার ঠিকানায়। আসমান সুখী, আসমান আজ সত্যি সুখী। কংগ্রাচুলেশনস মিস্টার রোমান, আপনি একটি সুস্থ সবল কন্যা সন্তানের পিতা হয়েছে। ডাক্তার এবং নার্সের শুভেচ্ছা বাণী আসমানের কানে পৌঁছালো, তবে পাল্টা কোনো প্রতিক্রিয়া সে দেখাতে পারল না। এইসব মানবিক অনুভূতি তার হৃদয়ে যতটা জোরালোভাবে উৎপন্ন হয়, ততটাই শীতলভাবে দমিত হয় চেহারা নির্বিকার আবরণে। আসমান নিচের আলাদা জগৎ রয়েছে। গোটা পৃথিবী আজ থমকে গিয়েছে তার সম্মুখে নব্য এক খুশির ধারার আগমনে। রোজাকে বেড়ে দেওয়া হয়েছে। ডাক্তার তার ভাইটাল চেক আপ করছে। আসমান ধীর পায়ে এগিয়ে গেল বেডের পাশে রাখা মেডিকেল ক্রিবের দিকে। বুকের ভেতর হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে তার দারুণভাবে। একটা শীতল অনুভূতি জেঁকে বসেছে অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। ক্রিবের একপাশ থেকে নীরবে শঙ্কিত ভঙ্গিতে উক্কি দিল আসমান। ভেতরে দৃশ্য তাকে অবরুদ্ধ করে ফেললো যেন। ছোট্ট একটি শরীর আরামদায়ক বস্ত্রে মোড়ানো, চোখ দুটো বুজে রাখা, নাজুক ত্বক জুড়ে লালিমার আবরণ। ছোট্ট নিঃশ্বাস প্রশ্বাসে বুক উঠানামা করছে। সময়টা যেন থমকে গেল। আসমান এক দৃষ্টিতে চেয়ে থাকলো, যেন ছুঁয়ে দিলেই এই ভয়ঙ্কর সুন্দর স্বপ্নটি বিলীন হয়ে যাবে। তোমার মেয়েকে কোলে নেবে না? দুর্বল অথচ নমনীয় কণ্ঠটি আসমানের শরীরে তরঙ্গ খেলিয়ে দিল বুঝি। ঝট করে ফিরে তাকালো সে। বেঁচে শুয়ে আছে রোজা, তার দিকে চেয়ে আছে অধীর আবেগ নিয়ে। আসমানকে খানিক উদ্ভ্রান্তের মতন তাকাতে দেখে রোজা মৃদু হাসলো, বলল, অন্তত ছুঁয়ে দাও, ভাগ্যবতী হোক ও পিতার দোয়ায়। আসমানের পাথরের হৃদয়ের মাঝে কিছু একটা গুড়িয়ে গেল বোধ হয়, কে জানে। অনুভূতি তালগোল পাকিয়ে গিয়েছে তার। দৃষ্টি ক্রেবের দিকে ফেরালো সে। একটি হাত তুলল, কপল কাঁপলো তার ভীষণভাবে। নবজাতক সামান্য একটু নড়ে চড়ে উঠে মৃদু একটি গুঙানি তোল। কান্না শুরু করার প্রথম প্রক্রিয়া। চোখ মুখ টকটকে হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তেই বাঁধ ভাঙবে অশ্রুর জোয়ার। আসমানে কাপা হাতটি অত্যন্ত সাবধানে সেই নব্য অংশের শরীরের উপর বসালো। ভীষণ বিস্ময় নিয়ে আসমান আবিষ্কার করলো তার একটি হাতই এই অংশকে মুড়িয়ে ফেলতে যথেষ্ট। এতটাই নাজুক তার সন্তান। তার হাতে ছোঁয়া পেতেই নবজাতক হঠাৎ করেই থেমে গেল। বেঁকে আসা ঠোঁট শিথিল হলো, লালচে মুখ থেকে কান্নার অনুভব উধাও হলো। এক পরম শান্তি যেন তাকে ছুঁয়ে দিয়েছে। দৃশ্যটি অনুভূতির সকল বাঁধ ভেঙে ফেললো। আসমানের ডান চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু টপ করে পড়লো অংশের ডান গাল বরাবর। মিটমিট করে চোখ মেলে তাকালো সে। চকচকে কালো গ্রীষ্ম গহ্বরের ন্যায় নয়ন মেলে দেখলো পিতাকে অতি আকর্ষণে। ঝুঁকে এলো আসমান, বিভীষিকার আড়ালে চোচে ফুটল জগতের সব থেকে নির্মল আর কোমল এক হাসি। কন্যার কপালে ছুঁয়ে দিল সে আর্দ্র আদর স্পর্শ। পিরপির করল, অমানিসার জগতে স্বাগতম আমার ছোট্ট দীপ্তি। আকাশে আজ ভীষণ খুশি। নীল সাগরের মাঝে সে ভেসে বেড়াচ্ছে অজস্র পালতোলা নৌকার মতন মেঘ। ধপধপে সাদা শুভ্রতায় ছোঁয়া তুলোর মতন তুলতুলে মেঘ। সেই মেঘের প্রতিবিম্ব প্রতিফলিত হলো নব্য অংশের গভীর দুনয়নে। আসমান প্রাণ ভরে দেখলো, সামান্য একটু হেসে বলল, দেখছো জ্যোৎস্না, আমার কোলে আজ মেঘ এসেছে। হ্যাঁ চাঁদ, গোটা আকাশ ছেয়ে ফেলেছে এই শুভ্র মেঘের ভেলা। বেড থেকে স্বর্গীয় প্রায় দৃশ্যটি মুগ্ধ চোখে দেখতে দেখতে জবাব দিল রোজা। নবজাতক হয়তো কিছুই বুঝলো না, কিংবা অনেক কিছুই বুঝলো। পিতার আঙুলে সে অতি কৌতূহলে আঁকড়ে ধরতে চাইলো, কিন্তু নাজুক হাতের অপরিপক্ক আঙুল তাতে সায় না দেয়। চোখ মুখ কুচকে এলো তার। পুনরায় কান্নার পায়তারা। হেসে ফেল আসমান এবার একেবারে শব্দ তুলে। প্রাণ তার নেচে উঠেছে যেন। দু হাত বাড়িয়ে ক্রিপ থেকে ছোট্ট অংশকে নিজের বাহুর নিরাপদ আশ্রয় তুলে নিল আসমান। সামান্য দোলাতেই তার কান্না লুকিয়ে গেল। পুনরায় এক ঝাঁক আকর্ষণ নিয়ে সে চেয়ে থাকলো আসমানের দিকে। পাপ্পা,
ডাকটি কানে গেল, প্রতিভা সুধা বর্ষণ করে। এবারও করলো। ঘুরে দাঁড়ালো আসমান। কেবিনের দরজা খুলে ভেতরে পা রেখেছে পূর্ণা। বছর 10 সবে মাত্র পা দেয়া সন্তানের মুখয়ব জুড়ে অব্যক্ত এক আবেদন, খানিকটা ভীতি এবং অনেকটা উত্তেজনা মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আসমান ধীর পায়ে এগিয়ে গেল, এক হাঁটু মুড়ে নিচু হয়ে বসলো ছেলের সামনে। অতঃপর বাহুর মাঝে মেলে দেখালো নবজাতককে। পুণ্যের সমস্ত চেহারা অসামান্য এক উজ্জ্বলতায় ছেয়ে গেল। কৃষ্ণগহ্বর দৃষ্টির মাঝে খেলে গেল হাজারো তারার ঝিলিক। দুহাত বাড়িয়ে সে স্পর্শ করলো তার জীবনে ছোট্ট নতুন আগন্তুককে। টলটলে করে উঠল দৃষ্টি। কোমল হাসি মাখা কাপা কাপা ঠোঁটে প্রায় সে ফিসফিস করলো, হেই লিল মিস্টার, ওয়েলকাম ইন আওয়ার ফ্যামিলি। যুগকে নাজুক গালে একটি চুমু এঁকে পূর্ণ বলল, তোমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। পাপ্পা আর মামাম আমাদেরকে খুব ভালোবাসে। ট্রাস্ট মি, এটা পৃথিবীর সেরা পরিবার। এক হাতে পূর্ণকে নিজের বুকের অপর পাশে টেনে নিল আসমান। উভয়ে মুগ্ধ ভরা দৃষ্টিতে চেয়ে রইল মোড়ানো বস্ত্রের ভেতর নড়চড় করতে থাকা নবজাতককে। আসমান মৃদু গলায় বলল, তোমার বোন অনেক সুন্দর প্রজাপতি, একেবারে তোমার মাম্মামের মতন। হ্যাঁ পাপ্পা, ও খুব সুন্দর, ঠিক তোমার আর মামামের মতন। বেডে উঠে বসলো রোজা। চলচলে অশ্রুমাখা দৃষ্টিতে তাকালো, ডাকলো, মাম্মামের কথা বলছো? কই আছে, আসছো না তো? পুণ্যশ্বরের মাথা তুলে তাকালো বিস্তর হেসে দৌড়ে গেল রোজার দিকে। বেডের উপর উঠে ঝাঁপিয়ে পড়লো জননীর বুকে। মামাম, আই মিসড ইউ। আই মিস ইউ টু বাবুই। থ্যাংক ইউ সো মাচ। তুমি কথা রেখেছ, আমাকে একটা ছোট্ট বোন দিয়েছ। বোনকে এখন থেকে অনেক ভালোবাসে আমার বাবুইটা। ছেলের কপালে গাঢ় চুমু এঁকে দিল রোজা। আসমান পায়ে পায়ে এগিয়ে এলো কাছে, অংশকে তুলে দিল জন্মদাত্রীর কোলে। রোজা অগণিত বারের মতন প্রাণ ভরে দেখলো তাকে। আসমান তার পাশে বসে নিজের বাহুর চারিপাশে জড়িয়ে জানালো, এই অংশের নামকরণ তোমার পবিত্র চিন্তায় হোক জ্যোৎস্না। মৃদু হাসলো রোজা। একটি ঠোক গিলে তার বুকে আঁকড়ে যেতে থাকা নবজাতককে জড়িয়ে তৃপ্ত গলায় বলল, পূর্ণতা, তো পূর্ণতা, তোমার আমার পূর্ণতা, রুজাইনা রেমান পূর্ণতা। পূর্ণতা। আলতো করে অংশের মাথা ছুঁয়ে দিয়ে রীতিমতো ফিসফিস করলো আসমান। পূর্ণ ঝুঁকে এসে খানিক উত্তেজিত ভঙ্গিতে বলল, রোজ মাই লিল সিসি, রোজ। হাসলো জন্মদাতা এবং জন্মদাত্রী উভয়ে। আসমান অর্ধাঙ্গিনীর কপালে স্নেহের চুমু এঁকে দিল, অতঃপর আগলে নিল তাকে। পূর্ণ এবং পূর্ণতাকে সম্পূর্ণরূপে নিজের বাহু ডোরে নিরাপদ উষ্ণ আশ্রয়। এ তার পরিবার, অতি আদরের, অতি ভালোবাসার, অতি চাহিদার, অতি স্বপ্নের পরিবার। সকলের দৃষ্টি জানালা দিয়ে বাইরে গিয়ে পড়ল, যেখানে আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছে তুলোর মতন মেঘ। অসংখ্য অগণিত, এ যেন নীল গগনে মেঘের রাজত্ব। আসমানের একটি হাত চেপে বসলো নিজেদের পূর্ণতার উপর। সে রোজা কিংবা পূর্ণ কেউই আর খেয়ালই করলো না কতটা শান্তিতে চোখ বুজে নিয়েছে ছোট্ট অংশ। নাজুক মুখের পাতলা অপরিপক্ক ঠোঁট জুড়ে এক সূক্ষ্মতার হাসির রেখা। যেদিন আমার বোন জন্ম নিয়েছিল, নীল আকাশ সাদা মেঘে ডুবে গিয়েছিল। পাতায় পাতায় ছিল শিশির ফোঁটা, ডালে 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 সুরেলা পাখির মেলা। যদি দেখো ওই আকাশে আবারও মেঘের বেলা, বুঝে নিও এই তার আগমনের বেলা। এখান দিয়ে গাড়ি যাওয়া সম্ভব না, রাস্তা ভাঙাচোরা। হাবিবের কথা শুনে আসমান গাড়ির দরজাগুলো উটকে দিল। সত্যি গ্রামের কাঁচা মাটির রাস্তার স্থানে স্থানে গর্ত, কুয়াশার পানি জমে অনেক জায়গায় কাদার মতন জমেছে। উঁচু নিচু বন্ধুর পথ, তাছাড়া এতটা সরু যে বিম চাপড়েও নিয়ে এগোনো আসলে অসম্ভব। আসমান ফিরে তাকালো গাড়ির ভেতরে, পাশে বসা তার অর্ধাঙ্গিনী। হেঁটেই যেতে হবে, পারবে? রোজাকে দেখে খানিক আহত মনে হলো। ফ্রু তুলে সে খিলখিলে মোলায়ম কঞ্চে বলে উঠল, তোমার কি ধারণা আমি কখনো গ্রামে আসিনি? দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে আসমান জানালো, ফাইন ফাইন, আম আউট।
বাবা মায়ের কথোপকথন চলমান থাকতেই বেবি কেরিয়ারের থেকে বোনকে কোলে তুলে দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে পূর্ণ। চোখের সানগ্লাস খুলে চারিপাশে তাকালো সে। দুপাশে বিস্তীর্ণ ফসলি জমি, সোনালি ধান দুলছে বায়ুতে। শীতের নরম রোদ আভা ছড়িয়েছে চারিদিকে। কোলের মাঝে কুই কুই করে উঠল রোজ। তাতেই পূর্ণ ফিরে তাকালো বোনকে, বুকের মাঝে সতর্কভাবে আগলে রেখে আঙুল তুলে দেখালো। ওই যে দেখো শিশি, ওগুলো হলো দান। আমিও এত কাছ থেকে প্রথমবার দেখছি। সুন্দর না? প্রজাপতি, বোনকে আমায় দাও, রাস্তা ভালো না। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতে মাথা তুলে দেখলো পূর্ণ। দাঁড়িয়ে আছে পিতা আসমান, ঠোঁটে ঝলমলে মোলায়েম হাসি, দুপাশের গাল জুড়ে কলঙ্কের চিহ্ন, যেন তার অস্তিত্বের অবিচ্ছেদ্য পরিপূরক। অসাধারণ লাগে তার মুখচ্ছবির পূর্ণর কাছে। বিনা বাক্যে ছোট্ট বোনকে বাবার হাতে তুলে দিল পূর্ণ। আসমান মেয়ের ছোট্ট শরীরটাকে ভালো মতো বেবি জ্যাকেটে জড়িয়ে বুকে ঠেকালো। পিতার পরনের শার্টের কলার খামচে ধরে সামান্য গুঙিয়ে উঠল রোজ। তার কপালে ঠোঁট ছুঁয়ে দোলাতে দোলাতে আসমান বলল, আম্মু, এখানে অনেক শীত, তোমার ঠান্ডা লাগবে। তুমি সবসময় আমার আর তোমার মাম্মামের কাছে কাছে থাকবে, ঠিক আছে? এই তো আমরা আর কিছুক্ষণে পৌঁছে যাব। পেছনে গাড়ির দরজা খোলার শব্দ হলো এমন সময় প্রথমে লাফিয়ে নামলো নুহা। হুডি চেন আটকাতে আটকাতে দৌড়ে এলো পূর্ণর দিকে। পূর্ণ ভাইয়া, চলো না, খেতে নামি। তোমার পা দুটো তোমার বাপের গলে লুটকে রাখবো আমি, যদি খেতে নেমে আছাড় খাও। চারুলতার তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। দীঘল চুলগুলো দোল খেতে লাগলো বাতাসে। শরীরের চারপাশে চাদর আরো টেনে টুনে দিল সে। পরক্ষণে অনুসরণ করলো এক চঞ্চল কণ্ঠস্বর। সবকিছুতে বাপকে টানাটানি করার স্বভাব তোমার আর যাবে না, তাই না? তা যাবে কেন? তুমি আমার বাপ ভাইকে কম টানো নাকি? আমি তোমাকে ধরে টানলেই তো, প্রোডাক্ট তো তোমারই। আমি প্রোডাক্ট মেকার, প্রোডাক্টের ডেলিভারি দিয়েছো তো তুমি। ডেলিভারির সময় যদি ডিফেক্ট করে থাকো, সে দায়িত্ব তোমার, পেতনি। গাড়ির বাইরে রীতিমতো ব্যাঙের মতন লাফিয়ে নামলো নিহাত। রংচঙে চকচকে লাল সানগ্লাস আর কটকটে লাল কেটস পায়ে তার। নিয়ন হলুদ বর্ণের জ্যাকেট রোদে লাগতে চকচক করে উঠল। তাকে থাকলে চোখ ধাঁধিয়ে যায়। মুখে আবার চুইং গাম চিবোচ্ছে। দূর থেকেও এই নমুনাকে দেখে ফিকুচকে এলো আসমানের। জীবন্ত হাইলাইটারটাকে চোখের সামনে থেকে সরা, চারু। খ্যাক খ্যাক করে শুষ্ক হাসি হাসলো নিহাত। আমার জীবনে অনেক রং, এই রং বেরসিক বুড়োর হজম না হয় স্বাভাবিক। তোমার মতন সাদা কালো টেক্সট বুকের জীবনে আমার মতন হাইলাইটার না থাকলে পড়াশোনায় বৃথা। আসমানের চেহারা জুড়ে আরেক দফায় তীব্র কুঞ্চন ফুটলো। নিজের পরনের কুচকুচে কালো শার্ট এবং ব্লেজারের দিকে তাকালো সে। নিহাদের সম্পূর্ণ বিপরীত। আসমানকে নিজেকে পরখ করতে দেখে বাঁকা হাসলো নিহাত। বোঝা নিয়ে কিন্তু আসমান ভাই, এখন সবাই রঙিন টেলিভিশন দেখে, সাদা কালো টেলিভিশন শুধু ভাঙারির মান। একদম বেপাত্তা ভঙ্গিতে নিহাত এবং পূর্ণর নুহার দিকে এগোলো। অতঃপর কারো কথাবার্তা ছাড়াই দুজনের হাত ধরে লাফিয়ে নেমে পড়ল ফসলি জমির মাঝে। চারু মাথা ঝাঁকে আসমানের পাশে এসে দাঁড়ালো। দিন দিন বুঝদার হওয়ার বদলে বাচ্চার সাথে নিজেও বাচ্চা হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে ভুলেই যাই একটা বাচ্চাকে পালি নাকি দুটোকে। আমাদের মতন সিরিয়াস মানুষগুলোর জীবনে নেহানদের মতন আনসিরিয়াস কিছু মানুষ থাকে বলেই জীবনটা এত আনন্দদায়ক। ভাই বোন জুটির মাঝে এসে দাঁড়ালো রোজা। হাসি মাখা ছোটে এবং উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে আছে সে ক্ষেতের দিকে। আল ধরে ধরে এগিয়ে যাচ্ছে নিহাত। পেছনে মোরগের ছানার মতন তাকে অনুসরণ করছে পূর্ণ নুহা। দূর থেকে নিহাত হাত ছেড়ে চিৎকার করে বলল, বাড়িতে যাও তোমরা, আমি ছানাদের নিয়ে সময় মতো পৌঁছে যাব। একটি নিঃশ্বাস ফেলে মাথা দোলালো আসমান। অতঃপর মেয়েকে কোলে নিয়ে এবং অপর হাতে গাড়ি থেকে নামিয়ে আনা লাগেজ তুলে এগুলো রোজা। চারু আর হাবিব অনুসরণ করলো তাকে। ঘটনাটা 2 মাস আগের। একদিন খাবারের টেবিলে বসে কথায় কথা নিজেদের দাদুর গ্রামের বাড়ির কথা তুলেছিল রোজা। ক্যান্সারের চিকিৎসার শুরুর দিকে কিভাবে সকল জমি জমা আর বাড়ি পুকুর বিক্রি করে দেওয়া হয়েছিল সেসব।
বাড়ির অনেকটা অংশ অবশ্য চাচার দখলে ছিল। সেসবের দিকে কখনো বিশেষ নজর দেওয়া হয়নি রোজার। শেকড়ের টান যার জন্য ছিল সেই মানুষটাই তো দশক আগে দুনিয়া ছেড়ে পাড়ি জমিয়েছিল পরকালে। এখন আর গ্রামের কথা স্মরণ করে কি লাভ? রোজা ভেবেছিল ব্যাপারটা তেমন কিছুই নয়, অথচ তার তেমন কিছু না ভেবে বলা কথাগুলোই যে মনোযোগ দিয়ে শুনে এবং বুঝতে পারে সেই মানুষটাই সেদিন মনে মনে পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল সম্পূর্ণ। রোজার গ্রামের বাড়ির সবকিছু একদম হঠাৎ করেই ফেরত আসে রোজার কাছে, এমনকি তার চাচাও নাকি বাড়ির দাবিটুকু ছেড়ে দিয়েছে। অবাক করা ব্যাপার ছিল বইকি, কিন্তু রোজার আর বুঝতে কিছুই বাকি থাকেনি। কাজটা যে তার অতি ভালোবাসা চাচার। অবশেষে এক যুগ পর পেরিয়ে নিজের শেকড়ে ফিরতে পেরেছে রোজা। এবারে শীতে গ্রামের বাড়িতে একটা ট্রিপ প্ল্যান করা হয়েছে, ঘুরে আসাও হবে, সঙ্গে সবকিছু দেখে ঠিকঠাক করা হবে। সকলেই এসেছে একমাত্র বিলাল ছাড়া। তিনি আজকাল মেঘতির ছেড়ে কোথাও যেতে চান না। বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক খানিকটা দুর্বলতা দেখা দিয়েছে, তাই গ্রামের শীতে নিয়ে আসার জন্য আসমান বিশেষ জোরাজুরিও করেনি। মেঘতীরে স্টাফরা আছে, তাছাড়া প্রায়শই বিলালের কিছু বন্ধু বান্ধব বাড়িতে আড্ডা দিতে আসে। এভাবে কেটে যায় রেমান প্রবীণের পরিপূর্ণ জীবন। ভাঙা রাস্তা পেরিয়ে যখন পুরাতন বাড়ির কাছে পৌঁছলো রোজারা, তখনই আশেপাশের প্রতিবেশীদের ভিটা থেকে উৎসুক নজর দেয়া হচ্ছে। বয়সে বেশ বৃদ্ধ একজন লাঠিতে ভর দিয়ে জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। শহর থেকে আগত ছোট্ট কাফেলা খাড়ি দেখে এগিয়ে এলেন তিনি। হাবিব এই ভিড়ায় কতদিন মানুষ দেখি না। মুহূর্তেই সতর্ক অবস্থানে দাঁড়িয়ে পড়লো আসমান এবং চারু খানিকটা স্থির ভঙ্গিতে তাকালো রোজা মোলায়েম হেসে এগোলো। আসসালামু আলাইকুম দাদু, ঠিক বলেছেন, আজ এক যুগ পর বাড়িতে আসা। ওয়ালাইকুম সালাম মা, আপনি? রোজা রহমান চড়ুই, ইউনুস রহমানের নাতনি। তার বয়সের বাড়ে কুচকে আসা চেহারা মুহূর্তে উজ্জ্বল ঝিলিক খেলে গেল। প্রফুল্ল কঞ্চে খিলখিল করে উঠলেন রীতিমতন। ইউনুস, আহা, আর বাল্যকালের বন্ধুটা। আপনি নিশ্চয়ই মিরাজ মোল্লা। দাদু সব সময় আমাকে আপনার কথা বলতেন। ওনার বেস্ট ফ্রেন্ড ছিলেন কি না? আহা, আসলেই মা, পাইসা থাকো। ইউনুসটা যে কি বচ আসিল, একেবারে আমার প্রাণের দোষ, কিন্তু আল্লাহ ওরে ভালো পাইছে বেশি। এজন্যই দেখো এই 85তে আমি এখনো আছি, কিন্তু আমার বন্ধুটা। রোজা ঝুঁকে পায়ে ধরে বৃদ্ধকে সালাম করলো। রোজার মুখে ফুটে ওঠা বিষাদটুকু লক্ষ্য করে মিরাজ দাদু মুহূর্তে চুপ করে গেলেন। দ্রুতই কথা ঘুরিয়ে হেসে বললেন, সে যাক, তোমরা এই ভিটায় ফিরেছো, আমি বহুত খুশি হয়েছি। একেবারে পরাণের ঠান্ডা পাওয়া যারে বলে। পুরা পরিবার সমেত আইসো মা। দ্রুতই মাথা দুলিয়ে ইশারায় আসমানকে কাছে ডাকলো রোজা। আসমান মেয়েকে সামলে ধীর পদক্ষেপে এগিয়ে এলো। মুখে ততক্ষণে মাস্ক চড়িয়ে নিয়েছে সে। এই যে দাদু, আমার স্বামী নীলাদ্রি রেমান নীল, আর আমার মেয়ে রুজা। আসমান মাথা না ঝুঁকে বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করতে কাপা কাপা হাত তুলে তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে দোয়া করে দিলেন তাকে। রোজ ছোট্ট রুজের কপালে ছুঁয়েও চোখ বুজে দোয়া করে ফু দিয়ে দিলেন। সকলের সাথে মোটামুটি পরিচিত হয়ে কুশল বিনিময় করে তিনি বললেন, এই ভিটায় এখন প্রাণ আসলো, তোমরা সবাই খুশি তো থাইকো, কেমন? কোনো কিছু চিন্তা করো না। আমার পোলা আছে জহির, ওরে আমি পাঠামো তোমাদের কাছে। যা যা লাগবে সব পরে বলবা, দেখবা পোলায় আমার কিভাবে সব হাজির করে। এই তো পূর্ব দিকের ভিটাটায় আমরা আইসো কিন্তু। দাওয়াত এবং সাহায্যের আশ্বাস দিয়ে মিরাজ দাদু বিদায় নিতেই বাড়িতে প্রবেশ করলো সকলে। পুরাতন আজবাঁকা 2 তলা বাড়ি, কাঠের দেয়াল, টিনের চাল এবং পাথরের মেঝে। বহুদিন লোক সমাগম না থাকা একেবারে মর্মর অবস্থা। এক একজনকে লেগে যেতে হলো এক এক দায়িত্বে। চারু এবং হাবিব বাড়ি ঝেড়ে মুছে বসবাসের যোগ্য করে লেগে গেল। একেবারে সাহায্যবিহীন রইল না তারা। প্রতিবেশীদের থেকে কয়েকজনও এলো তাদের হাতে হাত লাগাতে। দাদুর কথা মতো ছেলে জহিরও হাজির হলো। মাটির চুলোয় রান্নার জন্য দরকারি জ্বালানি এবং টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র সমেত। গ্রামের এটাই উপভোগ্য বিষয়। না চাইতেও মানুষেরা এগিয়ে আসে একে অপরের সহযোগিতায়। বিনিময় আশা থাকে না
তাদের সরল মনে সাহায্য সহযোগিতায় বেশ দ্রুতই বসবাসের উপযুক্ত হয়ে পড়ল বাড়ির এবং তৈরি হয়ে গেল দুপুরের গরম গরম খাবার। আচ্ছু, আলহামদুলিল্লাহ, আচ্ছু। প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে ইতিমধ্যে গোটা পিছে খাঁচি দিয়ে ফেলেছে নিহাত। সন্ধ্যা নেমেছে গ্রামে আরো প্রায় ঘন্টা দিয়ে আগে। সন্ধ্যার সঙ্গে দিয়ে এসেছে শীত, তীব্র শীত। এমন নয় যে নিহাত শীতের সঙ্গে অভ্যস্ত নয়, তবে বিদেশি শীত এবং দেশি গ্রামীণ শীতে আকাশ পাতালে তফাৎ রয়েছে। চট্টগ্রাম আর ঢাকায় থাকতে থাকতে শরীর বৈশ্বিক উষ্ণায়নে সয়ে এসেছে। গ্রামের হাড় হিম করা বিশুদ্ধ শীত এই নাজুক দেহে সহ্য হয় না। সোয়েট শার্ট, জ্যাকেট এবং তার উপর চাদর জড়িয়েও কাঁপাকাঁপি করছে সে। অদূর থেকে তাকে দেখে নাক ছিটকালো চারুলতা। ইস, মেজবান খেয়ে খেয়ে তেল বানানো শরীরে আবার শীতও লাগে, ঢংযত্ত সব। যখন সতর্ক করে বললাম গ্রামে কিন্তু শীত পড়বে, গরম পোশাক বেশি করে নিতে, অতিরিক্ত বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে না বেড়াতে, তখন গন্ডার কি কানে তুলেছে আমার কথা? ভাগো এখন। মুখে বললেও ঠিকই কয়লা জ্বালানোর মাটির পাত্রটা স্বামীর কাছে ছেলে দিতে ভুল করলো না সে। পূর্ণ এবং নুহা ইতিমধ্যেই প্রতিবেশী ছেলে মেয়েগুলোর সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। বাড়ির মাঝখানে প্রাঙ্গণ জুড়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। একটি হলুদ 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে নেট টানিয়ে নেওয়া হয়েছে। চলছে ধুমধামার চ্যাম্পিয়নশিপ। এক দলের নেতৃত্বে অপ্রতিরোধ পূর্ণ, অপর দলের নেতৃত্বে দুর্বার ফিরোজ। পশ্চিমের বাড়ির দুরন্ত ছেলে সে। এতটাই মারকুটে এবং বন্ধু সুলভ স্বভাব যে ভাব জমাতেও দেরি হয়নি। নিহাত দাওয়ায় বসে সেসবই দেখছে। কিছুক্ষণ বাদে ভেতর থেকে বেরিয়ে এলো আসমান। তার বুকে সযত্নে উষ্ণ কম্বলে পেঁচিয়ে রাখা রোজ ডাকুর ডাকুর আঁখি মেলে চারপাশ দেখতে চাইছে, কিন্তু পিতার সতর্ক বাদন থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না। নিহাতের কাঁপাকাঁপি করতে থাকা শরীরে নজর পড়তে বীর্যপাত হাসলো আসমান। গন্ডারেরও ঠান্ডা লাগে জানতাম না। নাক টেনে ভাইয়ের দিকে চেয়ে তৎক্ষণাৎ খেকিয়ে উঠল নিহাত। ন্যাংটা থেকে পুকুরের মাঝে দাঁড় করিয়ে রাখলে দেখা যাবে সিংহেরও ঠান্ডায় দাঁড়িয়ে যায় লোম। অত্যন্ত বিতৃষ্ণায় চোখ মুখ কুচকে নিয়েও আসমান দাওয়ায় বসলো মেয়েকে নিয়ে। তৎক্ষণাৎ তার কোলে উঠে বসার জন্য হাসপাস শুরু করে দিল রোজ। ছোট্ট অংশের বয়স 5.5 মাস। নমনীয় শরীর কাদার মতো নিতিয়ে যায়। নিজে নিজে উঠে বসা আয়ত্ত করতে পারেনি আসমান। সন্তর্পণে মেয়ের ছোট্ট শরীরটাকে মুড়িয়ে অত্যন্ত ধীরে নিজের কোলে বুকে ঠেকিয়ে বসালো। কণ্ঠে সতর্ক করলো শিষ্যকে। একদম আমার আম্মুর সামনে ওসব সস্তা অ্যাডাল্ট যোগ করবে না বলে দিচ্ছি নিহাত। আর তুমি আবার ঠান্ডা নিয়ে গুতোগুতি করলে দোষ নেই না? ওরে সুধানির ফুয়া। আসমান প্রতিবাদ করার আগে চারুর হাতের মোক্ষম একটা গাঁটটাই খেলো নিহাত। মাথাটা একপাশে ঝুলে গেল। চারু গর্জন তুলে উঠল। কি বললে তুমি আমার ভাইকে? গালি দিলে? নিহাত গজগজ করে উঠল। ধুরু বেটি, সুধানির ফুয়া কোনো গালি হলো? এটা আমাদের চিটাগাঙ্গে আমাদের ভাষা, আমরা আদর করে বলি। আরে আমার সোনার সুধানির ফুয়াটা রে, ভালো আছো? এসব তোর মতন বঙ্গে ন বুঝিবু। সুদানের ফুয়া কি মাসা? অতর্কিত প্রশ্নটি উপস্থিত সকল প্রাপ্তবয়স্কদের এক লহমায় জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোমরে 2 হাত ছেকে দেওয়ার কাছে এসে দাঁড়িয়েছে পূর্ণা। হাঁপাচ্ছে খানিক, জোর খেলার কারণে উজ্জ্বল ত্বক জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে। অথচ ছোট্ট শক্ত সমর্থ গরনের লম্বা চেয়ে গরম তার হলদেটে আলে বেশ দাপট সুলভ লাগছে। নিহাতের দিকে নীরবে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো চারু এবং আসমান। উভয়ের নজর এমন যে আজ বাড়ির ভেতরে ঢোকা মাত্র কবরে পা রাখবে নিহাত। হেঁচকি উঠে গেল বেচারার। হাঁচি তো ছিলই, সেসব সামলে বেখেয়ালে জড়ানো গলায় সে জানালো। ওই মানে ওটা হলো গিয়ে। কি ব্যাপার? শিষ্যকে এবার বোঝাও গুণধর রোমিও। তোমার ঝিঙ্কুর পাওয়ার দেখাও খানিকটা। নিজেকে তো বড় গুরুর আসনে দেখতে পছন্দ করো। মাস্কের অন্তরালে দেখা না গেলেও আসমান তিচক হাসছে সেটা স্পষ্ট। আর ওই হাসি যে কিসের অশনি সংকেত তা বুঝতে নিহাদের 1 সেকেন্ডও দেরি হলো না। অত্যন্ত বেখেয়ালি কণ্ঠে সেই বলল, সানফ্লাওয়ার, তোমাকে না হয় পরে আমি একান্তে। কেন পরে কেন? এখন বলো, এখনই বলো, আমি খেলতে যাব তো। পূর্ণ উৎসাহী কণ্ঠে তারা দিতেই
দাঁতে জিভ কামড়ে ধরল নিহাত। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে ভাবলেশীন বলল, শোনো তাহলে, সুদান কি বলো তো? সুদান মধ্যপ্রাচ্যের একটা দেশের নাম। গুড। বাংলাদেশে যারা থাকে তারা বাংলাদেশি হলে সুদানে যারা থাকে তারা কি? সুদানি? বাঁকা হাসি ফুটল নিহাদের ছোটে। পুনে একদম। তাহলে সুদান থেকে যারা দেশে আসে তাদের ছেলেদের বলা হয় সুদানির ফুয়া। চোখে মুখে এমন ভাব ফুটলো যেন সে অবশেষে বিষয়টা ধরতে পেরেছে। বিস্তর হাসলো সে। ও, আই গট ইট। তাহলে ওগানটা থেকে কেউ দেশে আসলে তার ছেলেদের বলা হবে উগান্ডির ফুয়া। অট্ট হাসিতে হেসে উঠল নিহাত। সে হাসিতে এতটাই জোর যে বেচারা উল্টোই পড়ে গেল দাওয়া থেকে। বিপরীতে চারুর একটা মোক্ষম লাথিও পড়ল তার কোমর বরাবর। গুরুর এই অবস্থার কারণ নির্ণয় করার সময় পুনর নেই। সে খেলায় ফেরার তাড়ায় আছে। মামা যোগ চাচা মিলিয়ে তার মাচা আর চারু পুপ্পি এমনটা হাড়হামিশি করে থাকে। তাদের সাপে নেউলের সম্পর্ক তেমন নতুন কিছু নয়। উল্টো ঘুরে অবশ্য দৌড়ানোর সুযোগ পেল না পূর্ণ। এর আগেই ভেসে এলো জননীর কঠোর কণ্ঠ। শটান পেছনে ঘুরতেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল রোজাকে। মোটা ওলের সোয়েটার এবং চাদর পরনে, হাতে হট ওয়াটার পট। সামান্য চোখ রাঙানি দিল সে বড় সন্তানকে। শীত আসলেই পানির প্রতি অনীহা শুরু হয়ে যায় তোমার। খেলতে খেলতে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছো। এদিকে এসো, খানিকটা পানি পান করে যাও। পূর্ণ সামনে গুঙিয়ে উঠলেও শেষমেশ বাজার ছেলের মতো জননী দ্বারস্থই হলো। হট ওয়াটার পট থেকে ছেলেকে পানি পান করতে করতে রোজা সযত্নে নিজের ওনার প্রান্তে তার মুখটা মুছিয়ে আনলো। পূর্ণকে খুঁজতে নুহা হাজির হলো। তাকেও পানি পানে বাধ্য করে এবং ঘাম মুছিয়ে তবেই আবারও খেলায় ফিরতে দিল রোজা। বাচ্চারা দৌড়ে খেলায় যোগ দেওয়ার পর যখন উঠে দাঁড়িয়েছে সে পেছনে ফিরল, তখন স্বামীকে অদূরে বসে বেশ নরম দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে দেখলো সব চা। নিয়াত তখনও গড়াগড়ি খাচ্ছে আর চারু কিছু নিয়ে ঝগড়া করে যাচ্ছে। ব্যাপারটা রেমান পরিবারের মানুষদের কাছে ডাল ভাতের মতন, বিধায় জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ হলো না রোজার। সে এগিয়ে গেল আসমানের দিকে, যার কৃষ্ণ গহ্বর নয়ন জুড়ে উষ্ণ অনুভূতিতে তারকার ন্যায় চিকচিক করছে। মিষ্টি হাসলো চাঁদের জ্যোৎস্না। কি দেখছো? উত্তর করতে সময় নিল না চাঁদ। তোমাকে, জ্যোৎস্নার মামা রূপটা আমার খুব প্রিয়। রোজার হাসিতে বিস্মিত হলো মুগ্ধ নয়ন জোড়া। আস্বাদন করলো স্বামীর কোলে গুটি সুটি দিয়ে উষ্ণ আশ্রয় থাকা ছোট্ট অংশকে। চাঁদের বাবার রূপটাও আমার ভীষণ আদরের। শুক্ল রোজা আসমানের কপালে কপাল ছেকালো। ভালোবাসার আবেশে পরম শান্তিতে চোখ বুজে নিল আসমান। তখনই কোলের মাঝে গুঙিয়ে উঠল রোজ। তুলল নিশা লেখায় মৃদু হেসে তার ছোটে আঙুল পুড়ে দিতে পিতার তর্জনী চুষতে ব্যস্ত হয়ে পড়ল রোজ। চোখের পাতা ঠুলু ঠুলু যেন খ্রিস্ট গহ্বর নয়নজোড়া বিশ্রাম চায়। আমার আম্মুর ঘুম পেয়েছে তাই না? পরে ঘুমায়নি, কিছুক্ষণ আগেই দুধ খেলো। ঘুম তো আসারই ছিল। ভেতরে নিয়ে আসো, আমি বিছানা তৈরি করছি। রোজার পেছন পেছন মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে গেল আসমান। তৃতীয়বার বাবা হওয়ার অনুভূতিটা আসমানের জন্য ছিল এক অন্যরকম সুন্দর। পূর্ণ তার জীবনে এসেছিল এক ঝাঁক অনুভূতির জলোচ্ছ্বাস নিয়ে। সেই জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়েছিল আসমানের জীবনে সকল অভিশাপদের, গুড়িয়ে দিয়েছিল সকল না পাওয়াদের। অপরদিকে রোজের আগমন ছিল অত্যন্ত স্বপ্নের, দীর্ঘ আশার, লালনের পূর্ণ প্রথম সন্তান। তার জন্য যে অনুভূতি তোলা আছে সেটা সর্বদাই ভিন্ন রকম থাকবে, কিন্তু রুজকে নিয়ে আসমানের আলাদা রকম স্বপ্ন বোনা হয়। ডাক্তারদের কাছে থেকে কখনোই আগে ভাগে বাচ্চার লিঙ্গ জানতে চায়নি সে, কিন্তু যখন জন্মের পর যখন নার্স তাকে অবগত করলো মেয়ে সন্তান হয়েছে, তখন কেবিনে যাওয়ার আগে আসমান 2 রাকাত শুকরানা নামাজে রবের দুয়ারে মাথা ঠেকিয়ে শুকরিয়া জ্ঞাপন করেছে। মেয়ে নয়, তার ঘরে বুঝি এক টুকরো জান্নাত এসেছে। তাই তো অভিজ্ঞ পিতা সন্তানদের নিয়ে শত সহস্র সচেতনতা ছাঞ্জায় যেন রোজের সমস্যা না হয়, সেই জন্য সবার আগে শোয়ার ঘরটাকে কোল্ড প্রুফ করেছে সে। সকল ফাঁকা স্থানে প্রতিবন্ধকতা সেটে দিয়েছে। এছাড়াও উপস্থিত রয়েছে গাড়িতে বই নিয়ে আসা ছোট্ট হিটারের, এয়ার পিউরিফায়ারিং মেশিন, মশা এবং কীট পতঙ্গ প্রতিরোধক ব্যবস্থার কোনো কমতি নেই। এক
সুটকেস ভরেছে শুধুমাত্র রোজের জিনিসপত্র বহন করতে। ঘুমে কাদা হয়ে আসতে থাকা নিজের প্রাঞ্চাকে বিছানায় শুয়ে উষ্ণ কম্বলে ঢেকে রুম টেম্পারেচারের নিয়ন্ত্রণে রয়েছে নিশ্চিত হওয়ার পরে ক্ষান্ত দিল আসমান। রোজা অদূরে দাঁড়িয়ে ডায়পার এবং ফিডার সাজিয়ে রাখতে রাখতে স্বামীকে দেখে মৃদু হাসলো। আসমান বরাবরই রুজকে নিয়ে অতিরিক্ত সচেতন। পূর্ণ হওয়ার পর তাদের নতুন নতুন পিতামাতার ভার ছিল প্রায় অর্ধেক অর্ধেক, অর্থাৎ দুজনই সমান তালেই সকল দায়িত্ব পালন করেই যেত। যদিও আসমান একটু বেশিই করতো, তাই তো পূর্ণতার নামটা হয়েছে। রুজও সেই রাস্তায় যাবে সন্দেহ নেই। তবে রুজের যত্ন আত্মীর ব্যাপারে পূর্ণকেও যে ছাড়িয়ে গিয়েছে আসমান। বলতে গেলে রোজা শুধু মেয়েকে খাওয়ানো ছাড়া তেমন কিছু করার সুযোগ লাভ করে না। ব্যাপারটা দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পাওয়ার রোজার জন্য অত্যন্ত মুগ্ধকর, পাশাপাশি গভীর আবেগেরও। কারণ সে জানে রোজের মধ্য দিয়ে আসমানের জীবনে এক না পাওয়া মেঘ ফিরে এসেছে। আদরের কন্যা আরামে ঘুমাচ্ছে। 190 নিশ্চিত হওয়ার পরই কপালে স্নেহের চুমু এঁকে সরে এলো আসমান। রোজা মিছিমিছি এক দীর্ঘশ্বাস ফেলার ভান করে বলল, এখন সব আদর শুধু মেয়ের জন্যই তোলা। স্ত্রী পড়ে থাক, না হয় অবহেলায় ভোলা। ঘুরে তাকানো আসমান। রোজার অভিমানী কণ্ঠের অভিনয় টের পেতে বেগ পোয়াতে হলো না তাকে। পেছন গিয়ে দাঁড়িয়ে দুবাহুর মাঝে কোমর জড়িয়ে ধরল সে অর্ধাঙ্গিনী। কাঁধে মুখ গুজিয়ে ফিসফিস করল, শুধু হুকুম করুক মেরে আঁকা, দেখা যাবে তবে তাকে কতটুকু হয়েছে বলা। রোজা মূর্তি গড়ে গেল। সবসময় তো এমন যে হয়, চাঁদটা তার একটু করে ছুঁয়ে দিলেই মোমের মতনই গলে যায় সমস্ত অভিমান। আসমানের মাঝে এলিয়ে দেয় সে নিজেকে। অর্ধাঙ্গ যতনে বুকের মাঝে আগলিয়ে নিয়ে তার কাঁধে থেকে চাদর সরিয়ে নিজ উষ্ঠের আদর ছুঁয়ে দিতে থাকে। চোখ বুজে আবেশিত গলায় রোজাই বলল, চাঁদ, আমার চাঁদ। বলো জ্যোৎস্না। তোমার মেয়ে বাবু খুব পছন্দ, তাই না? মুচকি হাসলো আসমান। ছোট্ট একখানা আদরে চুমু রোজার কানের লতিতে ছুঁয়ে মৃদু গলায় জানালো, আমার সকল বাবুই পছন্দ। জানি তো, তবে বলো তো আর কটা মেয়ে চাও? তুমি যতগুলো দেবে। আর ছেলে? পূর্ণর ভাই হিসেবে আর গোটা 7 হলে এনাফ। তবে তুমি যদি আরো 2জন বাড়িয়ে দাও আমি মাইন্ড করবো না। আসমান। স্বামীর কাঁধে আলতো চাপড় বসালো রোজা। খিলখিল করে হেসে উঠল আসমান। তাতে পরক্ষণে রোজাকে নিজের দিকে ঘোরালো। দু হাতের আঁচলায় প্রিয়তমার মুখখানি তুলে নিয়ে কপালে ছোট ছুঁয়ে ফিসফিস করল, দেরি কিসের জ্যোৎস্না, চলো এখনই চেষ্টা শুরু করা যাক। দেশের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা তুমি পরেও করার সময় পাবে। আপাতত আগামীকালের বাজার সদাই দরকার। অতর্কিতে কণ্ঠটি ভেসে আসতে রোজা লাফিয়ে উঠে আসমানের থেকে সরে গেল। আসমানের মুখটা বিতৃষ্ণায় কুচকে এলো। দরজার 2 কপাটের ফাঁক বেয়ে মুখ গলালো নিহাত। চোখে চতুর দৃষ্টি, ঠোঁটে অদ্ভুতুরে হাসি। আসমান বিছানায় ঘুমন্ত রুজের দিকে সতর্ক দৃষ্টিপাত করে নিহাতের দিকে ফিরে পড়ল, দরজায় নক করে আসা যায় না? তোমার আম্মাজান ঘুম থেকে উঠে যেত, পরে তুমি আমাকে সপ্তম আকাশে উঠিয়ে দিতে। কিন্তু তুমি তো জানোই দরজার লকটা একটু সমস্যা করে। তবে বড় ভাইয়ের রুমে এইভাবে চোরের মতন এলেই বা কেন? চোরের মতন হচ্ছে। হাঁচি দিয়ে নিহাত নাক ডোতে ডোতে আসমান দ্রুত রুজের কাছে চলে গেল। হাক্কিসমি তার উঠেনি। আস্তে আস্তে তো 5 বার হাঁচি দিলাম। সে প্রেম লীলায় ব্যস্ত থাকলে শুনবে বা কিভাবে? সব আমার দোষ এখন, তাই না? আসমান এমন এক দৃষ্টিতে তার দিকে ফিরে তাকালো যে নিহাত দৃশ্যমানভাবে কেঁপে উঠল। তার সমস্ত কথা গলার মাঝে পেঁচে গেল বুঝি। আমতা আমতা করে যা উচ্চারণ করলো তা বিপত্তি 10 গুণ বাড়ালো। না 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 আসমান ভাই, তুমি দেশের জনসংখ্যা 20 কোটি করবে কি 22 কোটি সম্পূর্ণই তোমার ইচ্ছে আর শক্তি। আমি কিছু শুনিনি, কিছু বুঝিনি। নিয়াদের বাচ্চা। দাঁড়িয়ে থাকা মানি মরণ উঁচু ঘুরে দৌড় দিল নিহাত। আসমানও চটপট উঠে পড়লো। সাবধানে রুমের বাইরে এসে পরক্ষণেই চটপট দিল নিহাদের অনুসরণে। আসমান ভাই সরি। একবার দাঁড়াও তুমি, তোমাকে ধরতে পারলে ঘাড়টা ধরে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখবো। বাড়ি থেকে যখন ঝড়ের গতিতে দুটো ছায়াকে বেরিয়ে যেতে দেখলো চারুলতা, তখন একদম স্বাভাবিক ভঙ্গিতে দূর থেকে হাঁক দিল, সরিষার তেল আর মসুর ডাল আনতে ভুলো না যেন, খিচুড়ি হবে সকালে। সমাপ্ত।
এই যাত্রা অন্তহীন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ডার্ক সাইড উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে? উপন্যাসটি আজকে শেষ পর্ব ছিল, তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং নিহাত, চারুলতা, আসমান এবং তার রোজা সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সোনালিকা আপু এবং হিমু ভাইয়ার ভয়েসে নতুন উপন্যাস আসছে, তো সবাই রেডি থাকুন। এবং যারা আজ প্রথম শুনছেন পুতুলেরই চ্যানেলের গল্পটি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পুতুলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।